ঠিক আছে। রিসেন্টলি আমি যে ব্যাচটা শুরু করেছি সেই ব্যাচটা আলাদা, ঠিক আছে, যেটা আগে তোরা স্ট্যাটাস দেখেছিলি নেট ডিসেম্বরের, ওই ব্যাচটা আলাদা, এই ব্যাচটা আলাদা। ওই ব্যাচটা ক্র্যাশ কোর্সের ব্যাচ ছিল, ওখানে আমরা কনসেপ্ট নেব, কোশ্চেন ডিসকাস করব, এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, এই ব্যাচটা অ্যাডভান্স ব্যাচ এবং এই ব্যাচটাতে আমরা থরো ডিসকাশন করব, কনসেপচুয়াল ডিসকাশন করব, কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, কোন কনসেপ্টটা দিয়েই পরীক্ষাতে কোশ্চেন আসবে সেইটা আমরা দেখবো। আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসে, তারপরে ক্লাস আস্তে আস্তে শুরু হবে। ঠিক আছে, তো এই পুরো সিস্টেমটা কিন্তু আলাদা। এখানে আমরা যে সমস্ত কোশ্চেন গুলো করবো সেটা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমরা সিএসআইআর নেটের তো কোশ্চেন করবোই, এনডিএইচএম, টিআইএফআর, সিএমআই, আইএসআই, এদের যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো, কারণ ওতে আমাদের কনসেপ্টটা আরো ভালো মতো বিল্ড হবে। ঠিক আছে, এই ব্যাচটা সেটাই পারবে, এটা খুব থরো ব্যাচ। এই ব্যাচটা আমি ওই জন্যই বানিয়েছি যাতে থরলি ডিসকাস করা যায় এবং নেটটা নিয়ে আমরা শিওর শট যাতে নেটটা হয়। ঠিক আছে, নেট হয়, আর যদি কারো নেট নেট প্লাস জিআরএফ হয় তাহলে তো আরো ভালো। ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে প্রাইমারি টার্গেট এই ব্যাচের। ওকে, তো সেই মোতাবেকই আমরা ক্লাস শুরু করব আজকে, সিলেবাসটা নিয়ে ডিসকাস করে তারপরে। তো এটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, সিএসআইআর নেট বেসড। ঠিক আছে, এটা সিএসআইআর নেটেরই ব্যাচ। এখানে সিএসআইআর নেটের যা যা দরকার হবে সেগুলোই আলোচনা হবে, কিন্তু একটা থরলি, যাতে আমরা ওই পরীক্ষার হলে কি হয় বলতো, নতুন নতুন কনসেপ্ট আসতে থাকে। একটা জিনিস মাথায় ঢোকাতে হবে, আমি যখন সিলেবাসটা ডিসকাস করব দেখাবো, যে সিলেবাসে যেগুলো মেনশন করা আছে খুবই অর্ডিনারি, সবাই পড়েছে, বিএসসি লেভেলে যে কেউ পড়েছে, কিন্তু সেইভাবে কোশ্চেন আসে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লাসের সমস্যা। এটা ক্লাস 1 সিএসআই। ওকে, তার আগে আমি কিছু জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার ড্রাইভ। আচ্ছা, এটা আজকে ক্লাস 1 এর স্লাইড। ঠিক আছে, স্লাইডটা আমি অ্যাডোবে থেকে খুলবো, এখানে জাস্ট ড্রাইভ থেকে খুলেছি। এখানে কোশ্চেন আসে, 15টা কোশ্চেন আছে পার ডে, আমরা অ্যাটলিস্ট 15টা করবো। শুরুতে হয়তো 15টাতে পৌঁছাতে পারবো না, শুরুতে হয়তো 5টা 6টা কোশ্চেন হার্ডলি আজকে হতে পারে ডিসকাশনের পরে, কিন্তু আমাদের স্পিড যতটা দরকার সেই স্পিড ওয়াইজ আমরা মোটামুটি 15টা কোশ্চেনের টার্গেট নিয়ে এগোবে, যে প্রতিদিন ক্লাসে আমরা 15টা কোশ্চেন যাতে করতে পারি। ওকে, এখানে এইটা আজকের ক্লাসটা হচ্ছে কাউন্টেবিলিটি নিয়ে। ঠিক আছে, কাউন্টেবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের সিএসআইআর এর সিলেবাসে, ফলে সেইটা আমাদের দেখতে হবে। ওকে, তো এটা আজকের ক্লাসের মেন বক্তব্য। ঠিক আছে, এখানে কোশ্চেন আছে 15টা। ওকে, এটাতে যাওয়ার আগে আমরা সিলেবাসটা একবার দেখব, তারপরে এসবে আসা যাবে আবার। তো এইটা হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে পার্ট বি, একটা হচ্ছে পার্ট সি। তো দেখ, আমরা যেটা করব এই ব্যাচের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পার্ট বি তো করাই, পার্ট সিও করা, পার্ট এ যেটা জেনারেল অ্যাপটিটিউড সেইটাতেও আমরা ফোকাসড হব, সেটাতেও কি কি জিনিস করা যায়। কারণ একটা জিনিস নোটিস করতে হবে যে সব কিছু পরীক্ষার হলে না করে আসতে তুই পারবি না, এটা এই সিএসআইআর পরীক্ষার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। যেমন ধর, তোকে এখানে প্রথমে লিনিয়ার অ্যালজেব্রা দেওয়া আছে, তো দেখ লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাসটা তুই নোটিস কর। এখানে সিলেবাসে বলছে যে ডিটারমিনেন্ট, ঠিক আছে, ডিটারমিনেন্ট বার করতে দিয়েছে। ওকে, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। তো লোকজন দেখে বলবে বাহ, এ তো খুব সহজ অঙ্ক, আমরা তো দেখেই ডিটারমিনেন্ট বার করে দেবো। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি সত্যি নয়, বুঝতে পেরেছিস তো? তোকে পরীক্ষার হলে কেমন ডিটারমিনেন্ট দিতে পারে যদি দেয়, ঠিক আছে, একটা ডিটারমিনেন্ট দিল 5x5 অর্ডারের। ওকে, বা 5x5 অর্ডারের ডিটারমিনেন্ট দিল,
তুই যদি এই ডিটারমিনেন্টটাই সলভ করতে বসিস তাহলে পরীক্ষা তোকে আর দিতে হবে না, তো শেষ, গল্প হয়ে গেল তোর এইবারের নেট নেট পরীক্ষা গল্প হয়ে গেল। কারণ এই 5x5 ডিটারমিনেন্ট সলভ করার জন্য তোকে 5 থেকে 10 মিনিট সময় নষ্ট করতে হবে। 10 মিনিটে 10টা কোশ্চেন সলভ করা যায়, এমনই কোশ্চেন থাকে, ঠিক আছে? ফলে পরীক্ষার হলে সিএসআইআর নেট পড়ানোর বড় অ্যাডভান্টেজ এবং বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে লোকজন যেটা করে, অনেক পড়ানোর জায়গা আছে, ইনস্টিটিউট আছে, বিভিন্ন একাডেমি আছে যেগুলোতে পড়ানো হয়, কিন্তু প্রবলেম হচ্ছে তারা একদম থরো ফ্রম দ্য বিগিনিং, তাকে বলে রিয়েল নাম্বার সব থেকে পড়ায়। এবং হয় কি, একটা স্টুডেন্টের মাথায় আচ্ছা সবকিছু ঢুকে গেল, এবার তার মাথায় কনফিউশন তৈরি হয় যে আমি কোন কোশ্চেনটা করব কোনটা করব না, ঠিক আছে? আমাদের পরীক্ষায়, আমাদের সিলেবাসে, স্যার ইউনিট 2 তে শুধু কমপ্লেক্সটাই আছে? না না, অনেক কিছু আছে, আমি সিলেবাসটা ধরলি বলবো এখন, ঠিক আছে? আমাদের ফুল মার্কসটা হচ্ছে 200, ফুল মার্কস 200, এবং যেটা তোর গিভেন মার্কস, মানে আমি সেটা বলতে চাইছি আর কি, কত নাম্বারের কোশ্চেন হয় সেটা হচ্ছে 400 নাম্বারের একটা পেপার হয়, ঠিক আছে? টোটাল 400 নাম্বারের পেপার হয়, যার মধ্যে ফুল মার্কস হচ্ছে 200, এবং কাট অফ যায়, যেটা জেনারেল কাট অফ আর কি, সেটা হচ্ছে ওই 100 থেকে 120-র মধ্যে, ঠিক আছে? জিআরএফ নিয়ে এলএস হলে সেটা 90, ঠিক আছে? কাট অফ 90 থেকে 95 এলএস এর কাট অফ, এটা জিআরএফ এর কাট অফ। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এটা হচ্ছে লেকচারারশিপের কাট অফ। জুনিয়র রিসার্চ ফেলোশিপে তুই পিএইচডি করার সময় ফেলোশিপ পাবি, 2 বছরের মধ্যে তোকে পিএইচডিতে অ্যাডমিশন নিতে হবে তবেই। আর এলএফ হচ্ছে লেকচারারশিপ, ঠিক আছে? যদি তুই জিআরএফ পাস তাহলে তুই এলএসটা অটোমেটিক্যালি হয়ে গেলি। এখন একটা নতুন জিনিস এসেছে, পিএইচডি অ্যাডমিশন, ঠিক আছে? পিএইচডি অ্যাডমিশন, এটার কাট অফ মোটামুটি ওই 80 যায়, ঠিক আছে? আমি বলছি না পিএইচডি অ্যাডমিশনের জন্য, মানে তোর জিআরএফ হলো না এলএস হলো না, কিন্তু পিএইচডি অ্যাডমিশনের তুই পেয়ে গেলি, তাহলেও তুই পিএইচডি তে অ্যাডমিশন পাবি, ঠিক আছে? মানে তুই অ্যাপ্লাই করতে পারবি। এখন আলাদা করে পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করা যায় না, যেটা বিভিন্ন ইনস্টিটিউট গুলোতে হয়, যে তারা সেট এক্সাম নেয় নিজেদের মতো, রেট রিসার্চ এলিজিবিলিটি টেস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি নেয়, এবং ওইভাবে নিজেরা পিএইচডি স্টুডেন্ট গেইন করে, সেটা হবে না। এখন তোকে সিএসআইআর নেট পরীক্ষা দিতেই হবে, কারণ এখানে এখন পিএইচডি অ্যাডমিশন দিয়ে দিয়েছে। আলাদা করে সমস্ত রেট এক্সাম, যেগুলো রেট রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, এটা বিভিন্ন ইউনিভার্সিটি গুলো নিজেরা ইন্ডিভিজুয়ালি কন্ডাক্ট করে, সেইটা কন্ডাক্ট করা যাবে না, ইউজিসি রেগুলেশন এটা, ঠিক আছে? কন্ডাক্ট করতে পারে নিজেদের ইচ্ছা, তাদের এতে ইউজিসি কোনোভাবে সাহায্য করবে না, কোনো দায়িত্ব নেই তাদের। এখন ইউজিসি এইটা নিয়ে এসেছে পিএইচডি অ্যাডমিশন। পিএইচডি অ্যাডমিশনের সুবিধা হচ্ছে তোকে নেটে এই নাম্বারটা গেইন করতে হবে, এটা জেনারেল কাট অফ। হ্যাঁ, এরপর তারপরে তোমার কোনো ওবিসি রইলো, তুমি এসটি হলে এসসি হলে তোমার আরো কাট অফ 10% 5% কমে যাবে, ঠিক আছে? ইডাব্লিউএস রয়েছে তোমার জেনারেল, তোমার কাট অফ কমে যাবে, ওকে? এই ক্রাইটেরিয়া গুলো সব রয়েছে, ঠিক আছে? এগুলো সব থরলি যদি মেনটেন হয়, তাহলে তুই এই পিএইচডি অ্যাডমিশনটা যদি তুই মিনিমাম কোয়ালিফাই করে ফেলিস, তাহলে তুই যে কোনো ইনস্টিটিউটের বা ইউনিভার্সিটির যে পিএইচডি অ্যাডমিশনের ইন্টারভিউ, সেটাতে তুই যেতে পারবি, ঠিক আছে? পিএইচডি অ্যাডমিশনের ইন্টারভিউতে তুই বসতে পারবি। এবার ইন্টারভিউ দিয়ে যদি তোর হয়ে যায়, তুই পিএইচডি স্টুডেন্ট হয়ে গেলি, ঠিক আছে? ফলে যেহেতু এখন পিএইচডি অ্যাডমিশনটাও আমাদের সিএসআইআর নেটের মধ্যে চলে এসেছে, ফলে ইন্টারভিউ প্রিপারেশনটাও একটা গুরুত্বপূর্ণ। যেহেতু আমি নিজে ইন্টারভিউ সেকশনে থাকি, ইন্টারভিউ এর সময় অনেকগুলো ইন্টারভিউ অনেক সময় কন্ডাক্ট করার সময় আমিও থাকি, কখনো কোশ্চেন জিজ্ঞেস করি, ফলে একটা যে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, সেটার রেসপেক্টে আমি পিএইচডি অ্যাডমিশনের ইন্টারভিউ এর যে প্রিপারেশন সেটাও করাবো, ঠিক আছে? পাশাপাশি এলএস জিআরএফ তো আমরা আগে থেকেই পড়ছিলাম, সিএসআইআর নেটে এটাই আছে, আমাদের এই দুটোর জন্যই পড়তে হয়, তো সেটার জন্য আমরা পড়বো, ওকে? তো মোটামুটি ভাবে আমি জিআরএফটাকেই টার্গেট রাখবো যে সব থেকে ভালো। জিআরএফটা হলে কি হয়, ডিরেক্ট ওই সিএসআইআর এর থেকে করা যায়? না, ওটা কোনো কথা না।
জিআরএফ হলে তুমি যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো। সিএসআইআর ইউজিসি, জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এই ফেলোশিপটা দুটো ইনস্টিটিউট, দুটো অর্গানাইজেশন দেয়, একটা ইউজিসি দেয়, একটা সিএসআইআর দেয়। ঠিক আছে, ফলে এই যে পরীক্ষাটা একটা জয়েন্ট এক্সাম, মানে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট। ঠিক আছে, সিএসআইআর এবং ইউজিসি কম্বাইন্ডলি এক্সামটা কন্ডাক্ট করে। আমরা দুটো নেট জানি, নেট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা ইউজিসি কন্ডাক্ট করে, যেটা কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আর একটা নেট হচ্ছে নেট ফর সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, অ্যাটমসফেরিক সায়েন্স, এই যে সায়েন্সের ডিপার্টমেন্টটা, এইটা কন্ডাক্ট করে হচ্ছে সিএসআইআর নেট, সিএসআইআর এক্সাম। কিন্তু ইউজিসিও এর সাথে আছে, কারণ সিএসআইআর এর ফান্ডিংটা কম। সিএসআইআর খুব বেশি বড় ইনস্টিটিউট নয়, যতটা ইউজিসি যতটা বড়। ঠিক আছে, ফলে ধর জিআরএফ এর মধ্যে ধর 1000 জনকে সিলেক্ট করা হলো, ঠিক আছে, সাপোজ 1000 জন নেয় না, 1000 জন অনেক বেশি, 500 জনকে সিলেক্ট করা হলো, তাহলে ধর প্রথম 100 জনকে সিএসআইআর স্কলারশিপ দিচ্ছে, বাকি 400 জনকে স্কলারশিপ দেবে ইউজিসি, এরকম হয়। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, হয়তো দেখা গেল কারো র্যাঙ্ক 150, তা সত্ত্বেও সিএসআইআর স্কলারশিপ দিচ্ছে। এটা কিভাবে সিলেকশন হয়, সেটার কোনো পার্টিকুলার ফরম্যাট দেওয়া নেই। ঠিক আছে, সিলেকশনটা এভাবে হয়, সিএসআইআর না ইউজিসি না, এরা শুধুমাত্র দুটো অর্গানাইজেশন, আর কিছু না। সিএসআইআর এর যেটা তুই বললি, সেটা হচ্ছে সিএসআইআর এর ল্যাব আছে নিজস্ব, যেমন দিল্লি ইউনিভার্সিটিতেও ল্যাব আছে, সিএসআইআর এর নিজস্ব ল্যাব। ওই ল্যাবটা ডিফারেন্ট জিনিস, ওর সাথে ম্যাথামেটিক্স এর কোনো যোগাযোগ নেই। ওই ল্যাবটা বায়ো সায়েন্সের, মেনলি কেমিক্যাল সায়েন্সের, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের ল্যাব, ম্যাথামেটিক্স এর কোনো রকম ল্যাব নেই। ঠিক আছে, ওইগুলো কিছু পার্টিকুলার প্রিমিয়ার ইনস্টিটিউট আছে, খুব ভালো র্যাঙ্ক যদি কারোর ফিজিক্যাল সায়েন্সে থাকে, তাহলে সে হয়তো ওখানে অ্যাপ্লাই করলে পাবে। ঠিক আছে, যেটা ম্যাথামেটিক্স এর নেই। ঠিক আছে, সেটা গল্প ছেড়ে দাও, ফলে আমাদের ভেবেও লাভ নেই। ফলে জিআরএফটা তুই যদি পাস, তাহলে প্রতি মাসে তুই 47,000 টাকা স্কলারশিপ প্লাস 10,000 টাকা, এটা হচ্ছে এইচআরএ হাউস রেন্টাল অ্যালাওয়েন্স, এইটা নিয়ে তুই 57,000 টাকা করে প্রতি মাসে পাবি তোর পিএইচডির সাথে। এইটা স্টার কিন্তু, হ্যাঁ, 10,000 টাকা সব জায়গায় দেয় না। আমাদের দিল্লিতে 9,990 টাকা দেয়, ঠিক আছে, ওই 10,000 টাকাই দেয়। কলকাতাতে 6,000 টাকা দেয়। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কোথায় কোন জায়গায় তুই রয়েছিস, সেইখানে কিরকম খরচা হতে পারে, তার উপর বেস করে এইচআর এটা মানে অ্যানাউন্স মানে হয়। কলকাতায় পিএইচডি করলে 6,000 ওইটা দেবে? 6,000 কি 8,000 ম্যাক্সিমাম, এর থেকে বেশি দেয় না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কোথাকার খরচা কতটা। ঠিক আছে, যেমন দিল্লিতে খরচা প্রচুর, সেখানে 10,000 টাকা হাউস রেন্টাল অ্যালাউন্সটা খুব নমিনাল, 10,000 টাকায় কিছুই হয় না আর কি ঘরে। ঠিক আছে, এইটা ফিক্সড, এইটা ফিক্সড, এটা সবাই পাবে, এই অ্যামাউন্টটা সবাই পাবে, কিন্তু বাকি 10,000 টাকাটা ডিপেন্ড করে তুই কোন শহরে রয়েছিস। ঠিক আছে, তো যদি তুই বাড়িতে থেকেই পিএইচডি করিস, কলকাতাতেই পেয়ে গেলি, ধর তো, তাহলে এবার তোকে তোকে 7,000 টাকা দিচ্ছে, তো 7,000 টাকাটা বোনাস তো, অ্যাকচুয়ালি ওটা কোনো খরচাই লাগছে না তোর, এইচআরে লাগছে কোথায়, তুই বাড়িতে বসেই করছিস, তো 10,000 টাকাটা পকেটেই যাচ্ছে। ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তুই রুম ভাড়া নে, রুম ভাড়া না নে, তুই প্রতি মাসে এইচআর এটা পাবি। তো এইটা হচ্ছে, আর পরে এটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। ঠিক আছে, তারপরে তুই যদি পিএইচডি করতে করতে তোর একটা পেপার পাবলিশ হয়ে গেল, ওয়ান পেপার, এবং তোর যে সুপারভাইজার আছে সে রেকমেন্ডেশন দিল যে হ্যাঁ আমি এর মধ্যে গুণ দেখতে পাচ্ছি, এ ভালো পিএইচডি করতে পারবে, তাহলে তোকে দেওয়া হবে এসআরএফ, সিনিয়র রিসার্চ ফেলোশিপ। ঠিক আছে, সিনিয়র রিসার্চ ফেলোশিপ, এখানে এইটা হয়ে গিয়ে দাঁড়ায় টোটাল 63 থেকে 62 না 63, এটা ডিপেন্ড করে কে দিচ্ছে। সিএসআইআর দিলে 2,000 কম, ইউজিসি দিলে 2,000 বেশি, এরকম ব্যাপার থাকে। অ্যাভারেজে তুই 63,000 পাবি। ঠিক আছে, উইথ এইচআরএ আর কি। ঠিক আছে, ইনক্লুডিং এইচআরএ। এটা এসআরএফ, সিনিয়র রিসার্চ ফেলোশিপ। তোকে মিনিমাম একটা পেপার পাবলিশ করতে হবে এবং 2 ইয়ার্স হতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স জুনিয়র। এবং টোটাল স্কলারশিপ পিরিয়ড যেটা হয়, টোটাল স্কলারশিপ পিরিয়ড সেটা হচ্ছে 5 ইয়ার্স। তারপরে আর তোকে দেবে না, 5 বছরের মধ্যে তোকে পিএইচডি কোনোভাবেই কমপ্লিট করতে হবে, নাহলে তুই কিন্তু আর স্কলারশিপ পাবি না। তো স্কলারশিপ শেষ, এবং শুধু স্কলারশিপ শেষ না, তোকে ডিটেনশন দিয়ে ইউনিভার্সিটিও বার করে দেবে। ঠিক আছে, তুই যদি পিএইচডি 5 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারিস।
ঠিক আছে, তোকে ডিটেনশন দিয়ে পিএইচডি থেকে বার করে দেবে। 5 বছরের বেশি পিএইচডি অ্যালাউ নয়। ম্যাক্স এটাকে তুই টেনে টুনে ছ বছরে নিয়ে যেতে পারিস, কিন্তু তার মধ্যে তোর যদি পিএইচডি হয় 6 বছরের মাথায় 1 বছরে তুই টাকা পাবি না, স্কলারশিপ পাবি না। কিন্তু ইউনিভার্সিটি তোকে 1 বছর দিতে পারে যে ঠিক আছে বেচারা একটা পেপার তো বার করেছে, কিছু করার নেই, 1 বছর এক্সটেনশন দিচ্ছি। এই এক্সটেনশন পিরিয়ডে তুই কোনো স্কলারশিপ পাবি না। 5 বছরের মাথায় ইউজিসি স্কলারশিপ বন্ধ, সিএসআইআর বন্ধ, ডিটেনশন এবং ডিটেনশন দিয়ে দেবে তোকে 6 বছরের মাথায় এবং তোকে রাস্ট্রিগেট করে দেবে ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটা থাকে কন্টেনজেন্সি। এরপরেও টাকা এখানেও শেষ নয়, আরো আছে। কন্টেনজেন্সি হচ্ছে 10,000 টাকা করে প্রতি বছরে তোকে দেওয়া হবে পার ইয়ার। ঠিক আছে, পার ফাইন্যান্সিয়াল ইয়ার। কন্টেনজেন্সি যেমন আমার কন্টেনজেন্সি, ধর আমি বইপত্র কিনলাম, এই এবারে অ্যাপ্লাই করেছিলাম 10,000 টাকা দিয়েছে, বইপত্র কিনলাম, বিভিন্ন কিছু কিনলাম, তো আমার বিলগুলো সাবমিট করলাম, 10,000 টাকা আমার লিমিট, আমি 10,000 টাকা পাবো, কন্টেনজেন্সি। ঠিক আছে, ঠিক আছে। সিএসআইআর 20,000 টাকাও দেয়, না 15,000 টাকা দেয়, ঠিক আছে, 18,000 সরি দেয়। কিন্তু সিএসআইআর এর অসুবিধা হচ্ছে সিএসআইআর এই জিআরএফ যেটা, সেখানে টাকাটা বেশি দেয় না। কন্টেনজেন্সিতে যেহেতু 8,000 টাকা বেশি দিচ্ছে, তাই জিআর এতে কি বলে স্কলারশিপের টাকাটা বেশি দেয় না, ফলে ইউজিসি স্কলারশিপ নেওয়া সব থেকে বেটার। ঠিক আছে, কারণ ইউজিসি 10,000 টাকা করে দিচ্ছে দিক, কারণ আমি কন্টেনজেন্সি আর কত টাকার বই কিনবো রে বাবা, কত টাকার খাতা পেন্সিল কিনবো। ঠিক আছে, ফলে আমার প্রতি মাসে এই টাকাটার কোনো হিসাব দিতে হবে না। 47,000 টাকা আমি প্রতি মাসে যেটা পাচ্ছি সেটা আমার কোনো হিসাব নেই, আমি উড়িয়ে দিতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটা কোনো হিসাব দিতে হয় না, কিন্তু কন্টেনজেন্সির হিসাব লাগে, ফলে বেটার হচ্ছে সিএসআইআর এর না নিয়ে ইউজিসি স্কলারশিপ নেওয়া। ঠিক আছে, যাই হোক সেগুলো সব পরের বৃত্তান্ত, সেটা কিন্তু এগুলো তো আমাদের হাতে থাকবে না, ওরা কোনটা দিয়ে দেবে। না মানে হাতে থাকবে না তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ইউজিসিটাই ম্যাক্সিমাম, কারণ ইউজিসির ফান্ডিং অনেক বেশি, ফলে সিএসআইআর বেশি স্টুডেন্ট নেয় না। ঠিক আছে, ইউজিসি ম্যাক্সিমাম স্টুডেন্ট নয়, ফলে ইন জেনারেল তোর ইউজিসিতেই হবে। ঠিক আছে, সিএসআইআর খুব খুব কম স্টুডেন্ট নেয়, 100টা, কখনো 50টা, ঠিক আছে, কখনো 150টা এরকম। সিএসআইআর এর ফান্ডিং খুব কম, ইউজিসির ফান্ডিং প্রচুর, ইউজিসির প্রচুর পয়সা। ঠিক আছে, ফলে ইন জেনারেল তোর ইউজিসিতেই হবে, সিএসআইআর এ খুব লিমিটেড হয়। ঠিক আছে, যে হয়ে গেল কারোর একটা মানে সিস্টেমে চলে এসেছে হয়েছে, এরকম ব্যাপার। ঠিক আছে, এতে কিছু যায় আসে না, তোর সিএসআইআর হলো ইউজিসি হলো, এতে কি যায় আসে, কোনো লাভ নেই। তোর আসল হচ্ছে তোর জিআরএফ আছে কিনা। ঠিক আছে, বাকিটা তোর কোনোটাই তোর হাতে নয়। এই যে জিআরএফ আছে, ঠিক আছে, এই জিআরএফ এর জন্যই আমাদের পড়াশোনাটা করতে হবে। ওকে, তো এইসব প্রচুর গল্প আমি দিলাম, জেনে রাখার জন্য ভালো। আচ্ছা, তো এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আর কি কেউ জিজ্ঞেস করবে কি বলতে কিছু পিএইচডির ব্যাপারে? তো পিএইচডি সিএসআইআর একটা জিনিস তোকে আমি বলি, সেটা হচ্ছে সিএসআইআর নেট কোয়ালিফাই করা ইজ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু পিএইচডি করা ইজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। ঠিক আছে, পিএইচডি ইজ নট আ জোক। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তুমি সিএসআইআর পাওয়ার জন্য এমন কিছু হাইফাই ব্যাপার নয় সিএসআইআর। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে পিএইচডি করা, পিএইচডিতে চান্স পাওয়া, পিএইচডি থাকা, এগুলোর একটা ব্যাপার আছে। ঠিক আছে, ছোট্ট করে একটু বলি, এতে প্রসেসটা কি পিএইচডির, তাদের একটুখানি আইডিয়া হবে, তাহলে তুই বেশি ভালো করে ভাবতে পারবি, ম্যানিফেস্ট করতে পারবি যে কি হতে চলেছে তোকে। তুই ধর নেট কোয়ালিফাই করলি, ঠিক আছে, ডান, এটা তোর কাজ শেষ। এবার আসল খেলা শুরু। তুই পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলি। ঠিক আছে, অ্যাডমিশন বানানটাও ভুল লিখছি, যাই হোক, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলি। প্রথমে আসবে তোর ইন্টারভিউ। ঠিক আছে, যেখানে তোর থেকে বুঝে নেওয়া হবে, বেশ কঠিন ইন্টারভিউ হয় অ্যাকচুয়ালি। কিছু কিছু একদম অর্ডিনারি ইউনিভার্সিটি আছে যারা তেমন ভাবে কোনো কিছুই জিজ্ঞেস করে না, বা কাকে বলে বাউন্ডেড ভ্যারিয়েশন, কাকে বলে রিমান ইন্টিগ্রেবল, এসব জিজ্ঞেস করে। তো সেগুলো বাদ দে, সেগুলো থেকে পিএইচডি করা না করা একই ব্যাপার। ভালো ভালো যে ইনস্টিটিউট গুলো, ভালো যে ইউনিভার্সিটি গুলো, যারা ভালো র্যাঙ্কে আছে, তাদের
ইন্টারভিউ সত্যি খুব টাফ হয়। এটা ফার্স্ট ফেজ, এটা ফেজ 1। ফেজ সিউতে 1 কিরকম করে? ভালো কোশ্চেন করে, ভালো কোশ্চেন করে সিইউতে। সিইউতে ধর তুই টপোলজি নিয়ে ইন্টারভিউ দেখেছিস, তোকে প্রথমেই প্রশ্ন করবে বলো তো সেট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স কি ডেন্স, বলো সেট অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স কি কানেক্টেড, বলো সেট অফ অল সিমেট্রিক ম্যাট্রিক্স কি কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা বলো তো কানেক্টেডনেস ডেফিনেশনটা কি? তাহলে বলো তো আমাকে একটা ফাংশন ডিফাইন করা যাচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স থেকে রিয়েল লাইনে বা অন্য কোনো কানেক্টেড টপোলজিক্যাল স্পেসে? তুমি কি কোনো হোমিওমরফিজম পাচ্ছ? ম্যাপিংটা পেলে কি পাচ্ছ? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন হয়। ঠিক আছে, তো ফেজ 1 হচ্ছে ইন্টারভিউ, ভালো ইন্টারভিউ হয়, ভালো ইন্টারভিউ। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তুই ইন্টারভিউ ক্র্যাক করে গেলি, তোরা আসবে হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনের তোকে সময় সুপারভাইজার, এই সুপারভাইজারের প্রসেসটা বাদই দিচ্ছি কারণ এটাতে অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এটা ভেতরের ঝামেলা, এটা ইন্টারনাল ঝামেলা। তুই টপোলজির উপর ইন্টারভিউ দিলি, তোকে টপোলজির উপর কেউ নিল না, হতেই পারে কেউ নিল না। তুই টপোলজির উপর ইন্টারভিউ দিলি, দারুণ বললি, কিন্তু কেউ নিল না। কি দিল তোকে? তোকে দিলে হচ্ছে সাপোজ গ্রুপ থিওরির কেউ একজন বললো যে আমার কাছে করো, তুই তার কাছেই একমাত্র পেলি সুপারভাইজার হিসাবে। এবার তোর মনে হলো যে না আমি গ্রুপ থিওরিতে পড়তে চাই না, তুই ছেড়ে দিলি, এবার আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে গেলি। ফলে এই প্রসেসটা পুরো ভেগ প্রসেস। ঠিক আছে, এটা ভেগ প্রসেস। যদি তুই এটাকেও উতরে যাস, তোর কিছু যায় আসে না, তুই যে কোনো জায়গায় যেটাতে চান্স পেয়েছিস তুই সেটাতেই রিসার্চ করবি, ওকে, কোনো অসুবিধা নেই। বা যেখানে পেয়েছি সেটা তুই ঠিক আছে বাবা এই পেয়ে গেছি, আর চিন্তা করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। ঠিক আছে, যে স্যার যে কোয়েশ্চেন গুলো তখন বললে ওটা আরেকবার একটু বলো। পরে বলে দেবো। এগুলো খুব হাইফাই কোশ্চেন, এগুলো নিয়ে এখন লেখার দরকার নেই, এগুলো পরীক্ষায় দেবে না তোদের, তোদের এমএসসির পরীক্ষায় দেবে না, চিন্তা নেই। আচ্ছা, ইন্টারভিউ অ্যাডমিশন গেল, সুপারভাইজার সিলেকশন গেল, ফেজ 3 আসছে হচ্ছে কোর্স ওয়ার্ক। কোর্স ওয়ার্ক হচ্ছে তোকে একটা কি দুটো সেমিস্টার, আইদার সেমিস্টার একখানা নালে দুটো সেমিস্টার তোকে পড়তে হবে। 4-5টা সাবজেক্ট দিয়ে দেবে, সাবজেক্ট গুলো পড়তে হবে এবং পরীক্ষা হবে, সেমিস্টারের শেষে পরীক্ষা হবে। পরীক্ষায় তোকে মিনিমাম পাস করতে হবে, পাস করাটাই খুব চাপে, মিনিমাম পাস করতে হবে। ঠিক আছে, র্যাঙ্ক ফ্যাঙ্ক ওই তো সবার মধ্যে ফার্স্ট এসে গেলি বড় অনেক বড় ব্যাপার, ওসব বা পাস করতে হবে। যদি পাস না করিস, তুই ফেল করে গেলি, তাহলে ইউনিভার্সিটি তোকে রাখবে না, ইউনিভার্সিটি তোকে রাখবে না। ফেল করে গেলি তোকে হয়তো একটা সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে যেতে পারে, এটা কিছু কিছু ইউনিভার্সিটি দেয়, সাপ্লিমেন্ট পরীক্ষাটা দিলি তুই সেটাতেও পাস করলি না, সেটাতেও ফেল করলি, তোকে ইউনিভার্সিটি বার করে দেবে, গল্প হয়ে গেল। ঠিক আছে, ফেজ 3। ফেজ 4 তুই পরীক্ষা পাস করে গেলি, পাস্ট, ঝামেলাই শেষ, পাস করে গেলি। এবার তোর শুরু হবে রিসার্চ, এই হচ্ছে রিসার্চ। এবার তোর রিসার্চ শুরু হবে, তোকে রিসার্চ আর্টিকেল দেবে, রিসার্চ পেপার দেবে, বইপত্র দেবে, তো সুপারভাইজার পড়তে বলবে, তুই পড়বি, তার কাছে প্রেজেন্টেশন দিবি, এগুলো এগুলো পড়েছি স্যার, এইভাবে আমি ভাবছি স্যার, পড়ো। ঠিক আছে, দিয়ে তোমাকে পেপার পাবলিশ করতে হবে। পিএইচডি চলাকালীন পার ইয়ার তোমার হবে প্রোগ্রেস রিপোর্ট, পার ইয়ার হবে প্রোগ্রেস রিপোর্ট, একবার প্রতি বছর একবার করে প্রোগ্রেস রিপোর্ট হবে। তুই কতটা প্রোগ্রেস করছিস তোর পিএইচডি তে, তুই আদৌ কি কিছু কাজ করেছিস, কিছু বুঝতে পেরেছিস, সেগুলো চেক করবে অ্যাডভাইজারি কমিটি। এই সুপারভাইজারের সাথে আরো দুজন লোক, দুজন কি তিনজন 10 জন হতে পারে লোক থাকে, অ্যাডভাইজার্স বলা হয়, রিসার্চ অ্যাডভাইজার বা অ্যাডভাইজারি কমিটি। এই অ্যাডভাইজারি কমিটি সাথে তোর একটা প্রেজেন্টেশন হবে অ্যাডভাইজারি কমিটির সামনে, সেখানে তো সুপারভাইজারও থাকবে, আরো 2-3জন হয়তো তোদের অ্যাডভাইজার আছে পিএইচডি তে, তারা থাকবে, তারা দেখবে তুমি আদৌ প্রোগ্রেস করেছো কিনা। সেই রিপোর্টটা ইউনিভার্সিটির কাছে যাবে,
তুমি প্রথম ইয়ারে তেমন করনি, ঠিক আছে, দ্বিতীয় ইয়ারে তেমন করনি, ঠিক আছে, তুমি 3 নম্বর ইয়ারেও কিছু করনি, ইউনিভার্সিটি তোমাকে ডিটেনশন দেবে। তুমি কিছু করে দাও, পেপার পাবলিশ করতে পারলে করো, নাহলে ছেড়ে দাও, পিএইচডি গল্প হয়ে গেছে, ঠিক আছে। ফলে প্রোগ্রেস রিপোর্ট প্রথম এবং দ্বিতীয় বছর অবধি তাও পাত্তা দেয় না, ঠিক আছে, করেছে এই তো রিসার্চ করছে, সবে এলো, বুঝছে, সময় লাগছে, কিন্তু তোমাকে 3 বছরের মাথায় তোমাকে একটা পেপার বা কিছু একটা পার করতেই হবে, খুব এসেনশিয়াল, নাহলে খুব সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এসব গেল, এইভাবে চলতে চলতে তুমি 4 বছরে এই বছর প্রথম বছরে কোনো পেপার পাবলিশ করতে পারলে না, কারণ কোর্স ওয়ার্কেই কেটে গেছে। দ্বিতীয় বছরে তুমি পার করলে না, সবকিছু বুঝতে গিয়ে কেটে গেছে। তৃতীয় বছরে একটা পেপার বার করলে, চতুর্থ বছরে একটা পেপারের সাথে রিলেটেড একটা পেপার বার করলে, পঞ্চম বছরে তুমি বললে যে ঠিক আছে আমি 2টো পেপার পাবলিশ করেছি, আমার ইউনিভার্সিটি বলছে 2-3টে পেপার পাবলিশ করলে আমাকে পিএইচডি দিয়ে দেবে, তুমি আর একটা পেপার পাবলিশ করলে এবং তুমি প্রি পিএইচডির জন্য অ্যাপ্লাই করলে, প্রি পিএইচডি ভাইভা অ্যাপ্লাই করলে, গ্র্যান্ড ভাইভা, প্রি পিএইচডি ভাইভা হবে, ভাইভা তুমি পাস করে গেলে, না পাস করলে তোমাকে আরেকবার চান্স দেওয়া হবে, তুমি যদি সেইখানেও পাস না করো ওই ভাইভাতে, তাহলে তোমাকে বের করে দেবে, এটা হচ্ছে ব্যাপার। তো 2বার তোমাকে চান্স দেওয়া হবে, একবার তুমি প্রথম চান্সেই লাগিয়ে দিলে বা দ্বিতীয় চান্সে লাগিয়ে দিলে তোমাকে ডক্টর ডিগ্রি দিয়ে দিল, ঠিক আছে। তারপরে তার প্রায় 5 মাস পরে তুমি পিএইচডি সার্টিফিকেটটা পাবে ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। এবার কোন ইনস্টিটিউটে বলে 2টো পেপার পাবলিশ করলেই পিএইচডি, কোন ইনস্টিটিউটে বলে একটা পেপার পাবলিশ করলেই পিএইচডি, থাকে বিভিন্ন ইনস্টিটিউটে। যেমন দিল্লি ইউনিভার্সিটিতে এখন 2টো পেপার পাবলিশ করতে হবে, এসসিআই জার্নাল, ব্যাপার আছে এখানেও, জার্নাল Q1 জার্নাল, Q2 জার্নাল, বিভিন্ন বক্তব্য থাকে, কোথায় কোথায় পাবলিশ করতে হবে, কত ভালো জার্নালে পাবলিশ হয়েছে সেগুলো থাকবে। এবং তারপরে তুমি ওই 2টো পেপার পাবলিশ করার পর একটা পেপার তুমি পাবলিশ করতে দিলে, তুমি প্রি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো। এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ইনস্টিটিউটে, কেউ কেউ বলে একটা পেপার পাবলিশ করলেই হয়ে যাবে, কেউ কেউ 2টো, কেউ কেউ 3টে, ঠিক আছে, কেউ কেউ বলে না 5টা পেপার পাবলিশ করতে হবে, এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে, ঠিক আছে। এই এত ঝামেলা পোয়ালে তবে তোমার পিএইচডি ডিগ্রি হবে। ফলে পিএইচডি ইজ নট আ একাডেমিক কোর্স, পিএইচডি ইজ আ প্রফেশনাল ডিগ্রি। তো এমএসসি হচ্ছে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, এমএসসি হচ্ছে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, এটা মাথায় গুঁজে না। ফলে এমএসসি হচ্ছে তোমার শেষ কড়িকাঠ, দরজার কড়িকাঠ হয় শেষ, যার পরে তুমি আর শেখার পরিস্থিতিতে থাকবে না। এখানে পিএইচডি এ তুমি কিচ্ছু নতুন শিখতে পারবে না, তুমি যেটা করছো তার উপরে তোমাকে পিএইচডি করতে হবে, ঠিক আছে। নতুন শেখা এখানে আর কিছু যায় না, কারণ এখানে তোমাকে শেখার সময়টুকু দেওয়া হয় না। এখানে তোমাকে পেপার পাবলিশের দিকেই প্রথম থেকে ফোকাস হতে হয়। তুমি যেগুলো পড়ছো সেগুলোকে বলে তুমি এই জিনিসটা পড়ো, অ্যালজেব্রা এই জিনিসটা জানো না, এগুলো পড়ে ফেলো, পড়ে ফেলে পেপার পাবলিশ করো। এবার পেপার পাবলিশ করার জন্য তোমার নলেজ চাই, সেই নলেজটা কোথা থেকে আসবে? বিএসসি এমএসসি থেকে আসবে। ফলে বিএসসি তে যা হয়েছে হয়েছে, এমএসসি এ তোমার কিন্তু তোমার কনসেপ্ট টু দি পয়েন্ট ক্লিয়ার রাখতে হবে, তোমাকে জানতে হবে যে তুমি যেটা পড়ছো, যেটা করছো সেটা সম্পূর্ণ ঠিক, সম্পূর্ণ তুমি বোঝো, আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল। ফলে এমএসসি হচ্ছে হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি, পিএইচডি কোনো একাডেমিক ডিগ্রি নয়, পিএইচডি তে তোমাকে টাকা দেওয়া হয়, তুমি স্কলারশিপ পাও, পিএইচডি কোনো ডিগ্রি নয়, পিএইচডি তে কেউ বন্ধু নয়। আমার সাথে যারা পিএইচডি করছে তারা আমার কলিগ, দে আর নট মাই ফ্রেন্ড, ঠিক আছে, দে আর মাই কলিগস, তারা আমার বন্ধু নয়, এটা প্রফেশনাল কোর্স, ঠিক আছে, এটা প্রফেশনাল ডিগ্রি, ঠিক আছে। তুমি কিছু একটা ম্যাথামেটিক্স এর জন্য করছো, তোমাকে তার পরিবর্তে টাকা দেওয়া হচ্ছে, তুমি একটা কোম্পানিতে 5 বছরের জন্য চাকরি করছো, সিম্পল হিসাব, এইটাই তুমি এখানে করছো, ঠিক আছে। কোম্পানিতে 5 বছরের জন্য চাকরি করছো, ধরে না, চাকরিতে তোমাকে যা যা সইতে হবে এখানেও তাই তাই সইতে হবে। সুপারভাইজার তোমার বস, তোমাকে বললো যে এই যে শোনো, যাও তো আমার হয়ে এই বইটা পাবলিশ করে বা বইটা ছাপিয়ে প্রিন্ট করে নিয়ে আসো, তোমার কন্টিনজেন্সি আছে না, সেখান থেকে টাকাটা নিয়ে নেবে, ঠিক আছে, তোমাকে যেতে হলো। সুপারভাইজার বললো এটা করে দাও, যাও আজকে আমার ক্লাসটা নিয়ে নাও তো, আজকে আমার ভালো লাগছে না, তুমি ক্লাসটা নিতে চলে গেলে, এটা করতে হবে, ঠিক আছে। এর মধ্যে কিছু ভালো সুপারভাইজারও আছে যারা তোমাকে সব বলবে না, ঠিক আছে। আমার সুপারভাইজার আমাকে কোনোদিন এসব কিছু বলেনি, তো আই ফিল লাকি, জানি না পরে হয়তো বলতেও পারে, কিন্তু জানি না, হয়তো না বলার চান্সটাই বেশি, উনি একটু ভালো মানুষ, যাই হোক, তো দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, এগুলো হয়, ওকে। তো এইটা কিন্তু তোমার একটা চাকরি, ওকে, কোনো কোর্স নয়।
ফলে এই যে এমএসসিটা করছো, এমএসসিটা খুব গুরুত্বপূর্ণ। ফলে এই জন্যেই আমি এই যে ব্যাচটা বানিয়েছি, এই ব্যাচটা আমি যারা এমএসসি স্টুডেন্ট, এখানে একজনই যারা আমার থেকে এমএসসি পাস করে বেরিয়ে গেছে, ও আজকে আসেনি, ও কোথাও একটা ঘুরতে গেছে, কোনো ফিরতে পারেনি। তো ও এমএসসি পাস আউট আর কি, আমার কাছেই পড়েছিল। তো ওদেরকে বাদ দিয়ে, ঠিক আছে, যারা এমএসসি করছিস তাদের জন্য এই কোর্স সেইভাবেই ডিজাইন হয়েছে। আমি যে কাজগুলো দেব সেই কাজগুলো দেবো যারা এমএসসি করছে, করা হয়ে গেছে তাদেরকে। তোমাদেরকে আমি আলাদা করে, যারা এমএসসি করছে তাদেরকে আমি কোনো কাজ দেবো না, তাদেরকে আমি ক্লাসেই যা কিছু ডিসকাস করার করবো, ঠিক আছে? ক্লাসেই সমস্ত রকমের আলোচনা হবে, যে ক্লাসটা শুধু তোমাকে করতে আসতে হবে, এইটুকুনি হচ্ছে ব্যাপার। এবার তুমি বলে ওটারও রেকর্ডিং চাই, তাহলে আমার কিছু করার নেই, তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। রেকর্ডিং দিনের পর দিন জমা হতে থাকবে এবং তোমার কিচ্ছু পড়া হবে না, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে একটা সাপ্লিমেন্ট মাত্র। যদি তুমি আমার থেকে রেকর্ডিং নাও, তাহলে তুমি রেগুলার আমার সাথে কমিউনিকেশনে থাকতে হবে। কবে কবে করে ক্লাস হবে? ঠিক আছে, আপাতত আমি একটা ক্লাস স্টার্ট করলাম, দুটো ক্লাস হবে, ঠিক আছে? দুটো ক্লাস না হলে একটু চাপ হয়ে যায়, ঠিক আছে? আর না হলে একটা ক্লাস হলে 3 ঘন্টার ক্লাস হতে হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা, মাঝে 10-15 মিনিটের ব্রেক দিয়ে, ঠিক আছে? এরকম ক্লাস হবে। আর আইদার একটা ক্লাস হলে বড় ক্লাস হবে, নাহলে দুটো ক্লাস হবে, নর্মালি 1.5 থেকে 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আপাতত আমি একটা ক্লাস দিয়ে শুরু করি, একটু ফ্লো আসুক। মোটামুটি যখন আমি বেসিক আইডিয়া গুলোকে একটুখানি, একটা দুটো 3-4টে ক্লাস হয়ে যাওয়ার পরে, যখন তোরাও একটুখানি ফ্লোতে চলে আসবি, তখন আমি দুটো ক্লাস নেব। এখন সপ্তাহের মাঝখানে আরেকটা ক্লাস নিয়ে নিলাম, এই সপ্তাহে নিয়ে নিতে পারে, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আপাতত সপ্তাহের মাঝখানে কোনো ডেট আমি ফিক্সড করছি না, এর কারণটা হচ্ছে ফ্লোটা আসতে হবে, ঠিক আছে? শুধু একটাই বৃত্তান্ত, একটাই বক্তব্য, সেটা হচ্ছে ক্লাসটুকু শুধু মিস করিস না, ঠিক আছে? এটাই হচ্ছে বক্তব্য, আর আমার কোনো বক্তব্য নেই। ক্লাস মিস করলে কিন্তু তার কোনো সাপ্লিমেন্ট আমি করতে পারবো না, কারণ রেকর্ডিং তোমাদের দেখা হবে না, তোমাদের নিজস্ব একটা চাপ আছে, সেটা পড়ে থাকবে এবং আলটিমেটলি লাভ হবে না, যেটা প্রতি বছর হয়, প্রতি বছর স্টুডেন্টদের হয়, ঠিক আছে? তারা মনে করে যে আমি প্রথমেই পড়ে বিশাল কিছু করে ফেলবো, তারপর তাদের ইচ্ছা থাকে না, পরীক্ষার চাপ এতে যায়, সেমিস্টার পরীক্ষা বাদ দিয়ে দেয়, গল্প হয়ে যায়। রেকর্ডিং দেখে থাকবো, রেকর্ডিং জমতে থাকে, আর মোটামুটি 3-4 মাস পরে লোকদের আগে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে ব্যাপার। এইভাবে করলে তোমার কোনোদিনই হবে না। তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, কোনোদিনই তোমার নেট হবে না, আমি বলে দিচ্ছি, লিখে দেবো আমি। আমি বলছি না এটা কেউ ভাবিস না যে আমি খুব রেগে গিয়ে, মানে আমি খুব ইগোইস্টিকলি কথাটা বলছি, এটা একদম রিয়ালিটি। হবে না, এটা খুব রিয়ালিটি। ওকে, তোমাকে রেগুলার প্রতিদিন চর্চায় থাকতে হবে, কিছু না কিছু থিওরি তোমাকে প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন তোমরা যেহেতু এমএসসি করছো, তাই তুমি আমার কাছে প্রতিটা ক্লাসে আসবে, তাহলেই আমি তোমাকে থিওরি গুলো আস্তে আস্তে রেডি করে দেবো, ঠিক আছে? একটা খাতা রাখবে, যেখানে তুমি ওই ছোট ছোট, তোমাকে আমি কিছু শর্টকাট বলে দেবো, সেগুলো তুমি লিখে রাখবে শুধুমাত্র, ওইটুকুনি মানে তোমার। নেটের জন্য একটা আলাদা খাতা বানাবো? হ্যাঁ, একটা খাতা বানাবে, একটা খাতা বানালেই হবে, তাদের রিয়েল লিনিয়ার সব মিলিয়ে মিশিয়ে থাকবে, ওইটা তোমার মানে হবে সবকিছু আলাদা খাতা বানাতে লাগবে না? না না, একদম আলাদা খাতা বানাবে না, অত খাতা পড়ে লাভ নেই। একটা ঠিক আছে। খাতা, ওটা শেষ হলে আরেকটা খাতা। ওই খাতাতে আজকে রিয়েলের ক্লাস হলো, রিয়েলের যে শর্ট ট্রিকটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, 2-3টে 4-5টা ট্রিক দেখিয়ে দিলাম, 4-5টা থিওরি ইউজ করলাম, খুব কনসেপচুয়াল, ওইটুকুনি থিওরি দিয়েই অঙ্কটা হবে, শুধু ওইটুকুনি তুমি লিখে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর পরের দিনের কাছে আলজাবরা হলো, আলজাবরা লিখে রাখবে, ওই একটাই খাতা, ঠিক আছে? 10টা খাতা করে কোনো লাভ নেই। Okay? ওই একটা খাতা, সেটা বড় যে দুটো খাতায় পরিবর্তন হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, সিলেবাসে আসি আমি, অনেক কিছু বললাম। দেখো, পিএইচডি ইজ আ টাফ জব, কিন্তু এই জিআরএফটা তুমি যদি কোয়ালিফাই করতে পারো, তুমি যদি কলেজগুলোতে পড়াতে পারো, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, নর্মাল বিএসসির কলেজগুলোতে তুমি পড়াতে পারো, তোমার জিআরএফ থাকলে, এলএস থাকলে পড়াতে পারবে। পিএইচডি তুমি পরে করো, পিএইচডি এই এমএসসি পাশ করেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেটা একটু ম্যাচিওর হও, তারপরে পিএইচডি করতে যাও, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। পিএইচডিটার জন্য একটু ম্যাচুরিটি দরকার হয়, ঠিক আছে? শুরু থেকেও পিএইচডি করতে পারো, একটু নিজেকে ম্যাচিওর করলে, ঠিক আছে, একটু তোমার মধ্যে একটু পড়াকু ভাবটা, একটু পড়ানোর ভাবটা, একটু টিচারই ভাবটা একটু জেগে উঠলো, তারপর তুমি পিএইচডি করতে গেলে, এটাও ভালো, ঠিক আছে? সেকেন্ড অপশনটা বরঞ্চ সুইটেবল, ঠিক আছে? ঠিক আছে, সেকেন্ড অপশনটা সুইটেবল। ফার্স্ট অপশনটা সেটা সুইটেবল না, কারণ তুমি সবে এমএসসি পাস করে, কারণ তুমি একটা অ্যামেসিও, কিছুই জানো না, বোকা বোকা, হ্যাঁ যা বলছে তুমিও তাই করছো, কিছুই বোঝো না কি বলতে চাইছে, সেই ম্যাচুরিটিটা আসে না। তুমি যদি প্রথমে পড়াও, তাহলে তোমার মধ্যে ম্যাচুরিটিটা একটু আসতে পারে,
ঠিক আছে, না পড়লে পড়ার সাথে রিলেটেড থাকলে তুমি স্কুল স্টুডেন্টদেরই পড়াও, তাহলে তোমার মধ্যে ম্যাচুরিটিটা আসবে। কিন্তু আস্তে আস্তে তুমি পিএইচডি, কারণ তোমাকে পিএইচডি ইন্টারভিউ দিতে হবে, সব ইন্টারভিউ হবে না, সেগুলো ব্যাপার থাকবে। ঠিক আছে, তো মানে তুমি বলছো যে পিএইচডির আগে মানে স্টুডেন্ট পড়াতে হবে? আমি বলছি না, আমি বলছি যে নিজেকে একটু ম্যাচিওর করতে হবে। ঠিক আছে, স্টুডেন্টই বল, তুই পিএইচডির এমএসসির পরেই তুই যা না পিএইচডি আছে, সেটা আমি এমএসসির পরে যদি পড়াতে চাই আবার তো সেই বিএড করতে হবে। তুই স্কুলে পড়াতে গেলে তোকে বিএড করতে হবে, স্কুল স্টুডেন্টদের পড়াতে গেলে তো বিএড করতে হবে। ও টিউশন বলছো, হ্যাঁ সেটা করা যায়। হ্যাঁ, তোর মধ্যে তো একটা ম্যাচুরিটি আসবে না, তুই যদি কাউকে পড়াস তোর মধ্যে একটা নিজের ভাবনার একটা অ্যাবিলিটি আসবে, যেটা রিসার্চে দরকার। ঠিক আছে, যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রিসার্চে তোর একটা নিজের ভাবনা প্রয়োজন। এই যে তোদেরকে আমি যে কনসেপ্ট গুলো পড়াই, ঠিক আছে, তোরা নিজেরাও তো কলেজে পড়েছিস, ইউনিভার্সিটিতে পড়ছিস, দেখতে পাবি না সেই কনসেপ্টে ইউনিভার্সিটিতে কেউ পড়ায় না কিন্তু। ফলে কেউ বলতে পারবে না যে দাদা তোমার এই কনসেপ্ট গুলো না আমি অন্য স্যারের মুখে শুনেছি, শুনতেই পারবি না, অসম্ভব, কারণ ওটা আমারই কনসেপ্ট। ঠিক আছে, পাবি না, কেউ বলবে না, কারণ আমি কারোর থেকে কনসেপ্ট শুনিও নি, আমার ইচ্ছাও কোনোদিন ছিল না। আমি নিজে পিওর তেমন ভাবে পড়তামই না কারোর কাছে বিএসসি তে। ঠিক আছে, আমি অ্যাপ্লাইড কিছু বুঝতাম না, অ্যাপ্লাইড পড়তে যেতাম। তাহলে অ্যাপ্লাইড পড়ার চক্করে আমাকে এক জায়গায় এমএস পিওরে থার্ড ইয়ারে ভর্তি হতে হয়েছিল, কিন্তু ওই আর কি, করতে যাওয়া না যাওয়া এই। অ্যাপ্লাইড আর পিওর দুটো একসাথে পড়তে কেন? আমাদের সময় অ্যাপ্লাইড পিওর আলাদা ছিল। আমাদের আমাদের পার্ট 1 পার্ট 2 সিলেবাস ছিল, তোদের তো সেমিস্টার। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে, আমাদের পার্ট 3 তে, ঠিক আছে, পিওর একটা পোর্শন ছিল, অ্যাপ্লাইড একটা পোর্শন ছিল, পড়তেই হবে, ম্যান্ডেটরি, তোদের মধ্যে স্পেশাল পেপার ছিল না, পড়তেই। আমাদেরও থার্ড সেমিস্টারে একটা কি অ্যাপ্লাইডের আছে না? নিউমেরিক্যাল অ্যানালিসিস। ওটা করতে কি সবাইকে মানে এতে যেতে হবে, রাজাবাজার যেতে হবে? আরে না না, আমি বিএসসির কথা বলছি, তুই তো এমএসসি বলছিস। ও না না, ঠিক আছে, এমএসসি তে যারা রাজা বালিগঞ্জে পড়ছে তারা পিওরই পড়বে শুধু, একমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পিওর অ্যাপ্লাইড ভাগ আছে, আর কোনো ইউনিভার্সিটিতে নেই। বাকি ইউনিভার্সিটিগুলোতে কমন পড়তে হয় পিওর অ্যাপ্লাইড, এবং তারপরে স্পেশাল পেপারে পিওর, স্পেশাল পেপারে অ্যাপ্লাইড নিয়ে পালাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। নেটের এক্সামে কি পিওর থেকেই দেবে? নেটে পিওর অ্যাপ্লাইড মিশিয়েই আছে, পিওর অ্যাপ্লাইড এবং স্ট্যাটিস্টিক্স দুটো তিনটে মিশিয়ে আছে। স্ট্যাটিস্টিক্স পেপারটা এই জন্যই আছে কারণ এই পেপারটার পুরোটা নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল সায়েন্স। সিএসআইআর নেট ম্যাথামেটিক্যাল সায়েন্স, সিএসআইআর নেট ম্যাথামেটিক্স নয়। যারা ম্যাথামেটিক্স কোয়ালিফাই নিয়ে করতে পড়েছে, গেলে শুধু পিওরটা নিয়ে করলে কোয়ালিফাই করা যাবে? একদম একদম, শুধু আমি পিওরে, আমি অ্যাপ্লাইডেরও, আমি পিডিই, ওডি, ইন্টিগ্রাল ইকুয়েশন, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, এগুলোও পড়াবো। ঠিক আছে, ওগুলো চিন্তা করিস না। ঠিক আছে, কিন্তু এর পরেও কিছু অ্যাপ্লাইডের পোর্শন থাকে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, জীবনে হয়তো বছরে একটা কোশ্চেন এলো। ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস হয়তো একটা কোশ্চেন এলো। ঠিক আছে, ফলে ওগুলো নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই, ওগুলো করাও যায় না, উদ্ধারও হয় না। ঠিক আছে, আমি মানে নিউমেরিক্যালটা তাও বুঝতাম, কিন্তু ওই মেকানিক্সটা আমার একদম মাথায় ঢুকতো না। ওসব দরকার নেই, কিছু লাগবে না। এই যে বললাম পিডি, ওডি, ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, ইন্টিগ্রাল ইকুয়েশন, এই যে মেন চারটেটাও ঠিক এইটাও না পড়লে তুই পাস করে যাবি, শুধুমাত্র পিওরের বেসিসে। আমি কি বললাম 400 নাম্বারের পেপার হয়, যার মধ্যে মাত্র 100 পেতে হয় পাস করা, কাট অফ ক্লিয়ার করার জন্য, জিআরএফ পাওয়ার জন্য। 400 নাম্বারের পেপার হয়, 100 পেতে হয়, 25% পেতে হয়। ঠিক আছে, 100-র মধ্যে 25 পেতে হয়, সহজ কথা। ওকে, 25%, মাত্র 25% পেতে হয়, বুঝতে পেরেছিস? 400 নাম্বারের পেপার হচ্ছে। এর কারণটা হচ্ছে আমাদের সাথে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্টরাও পরীক্ষা দেয়, এদের আলাদা পেপার হয় না। ওকে, যারা বিএসসি স্ট্যাটিস্টিক্স পড়েছে, এমএসসি স্ট্যাটিস্টিক্স করেছে, তাদের সিএসআইআর নেট পরীক্ষাই একটাই, ম্যাথামেটিক্যাল সায়েন্স। ফলে এখানের একটা ভালো পোর্শন আছে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি। ঠিক আছে, এটা তোদের বিএসসি তে ছিল, কিন্তু বিএসসি তে তোরা অতটা স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি পড়িসনি। ঠিক আছে, যতটা এখানে জিজ্ঞেস করে। ঠিক আছে, যতই ভালো পড়ে থাকিস তা কোনো লাভ নেই। ওর জন্য ওটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স অনার্সদের পেপার। ঠিক আছে, থাকে এখানে, এর মধ্যে আছে পার্ট বি পার্ট সি দুটোতেই আছে। ঠিক আছে, ফলে ওইটা আমরা করছি না, কারণ ওটা দিয়ে ওটা করে আমাদের কোনো ফায়দা নেই, কারণ আমরা ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট, আমরা ম্যাথামেটিক্স এর উপর দেবো। কারণ যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছে তারা এত এইসব রিয়েল অ্যানালিসিস, লিনিয়ার অ্যালজেব্রা এত থরলি পড়েনি, কারণ ওরা ওগুলো উত্তর দিতে পারবে না। ওদের জন্য স্ট্যাটিস্টিক্স এর পেপারটা আছে, বুঝতে পেরেছিস?
ফলে ওটা আমাদের পেপার নয়। এই ফলে পরীক্ষাটা কম্বাইন্ড পরীক্ষা, শুধুমাত্র ম্যাথামেটিক্স স্টুডেন্টদের পরীক্ষা নয় এটা, ঠিক আছে? ফলে এইগুলো হচ্ছে ব্যাপার। সিলেবাসটাতে যাই, অনেক কিছু বললাম। প্রথমে এসো রিয়েল অ্যানালিসিসের পেপার, ঠিক আছে? এটা পার্ট বি পার্ট সি। পার্ট এ বি নিয়ে আমি কিছু বলছি না, পার্টে জেনারেল অ্যাপটিটিউড, ওই ছোটবেলাতে মিক্সচার অ্যালিগেশন ছিল, ঠিক আছে? ছোটবেলাতে ছিল হচ্ছে পার্সেন্টেজ, ও সবের প্রশ্ন, কিছু রিজনিং এর প্রশ্ন থাকবে। ওটা সিলেবাস বলে কিছু হয় না, ঠিক আছে? ওরা যখন করাবো তখন দেখে নিবি, তাহলেই হবে। আপাতত মেন সিলেবাস আসা যাক, সেটা হচ্ছে অ্যানালিসিস, ঠিক আছে? দেখ প্রথম থেকেই শুরু হয়েছে একদম। এটা আমাদের আর্কিমিডিয়ান মানে সেট সিন আর চ্যাপ্টারটা, এবং সেট সিন আর এর আগে রিয়েল নাম্বার সিস্টেম একটা ছিল সেইটা, এই ব্যাপারটা। এটা তো সিকোয়েন্স এবং সিরিজ, ঠিক আছে? সিকোয়েন্স এবং সিরিজ, এই চ্যাপ্টারটা ওই সেট সিন আর এর মধ্যেই আছে, সেট সিন আর এর সিলেবাসেই আছে। বোলজান ওয়েস্টার্স থিওরেম, হেইনি বোরেল থিওরেম, ঠিক আছে? কন্টিনিউইটি ইউনিফর্ম, এটা ফাংশনের চ্যাপ্টার, কন্টিনিউইটির চ্যাপ্টার, এটা কন্টিনিউইটির চ্যাপ্টার। তা আরেকটা জিনিস বললে না, ওই বলছি টাইম কতক্ষণ দেয় পরীক্ষায়? 3 ঘন্টা, ঠিক আছে, ঠিক আছে? মাত্র 3 ঘন্টা থাকে, ওকে? 3 ঘন্টা 3টে সেকশন, কিন্তু প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে 1 ঘন্টা করে নয়, টোটাল 3 ঘন্টা দেওয়া হয়। তুমি যে সেকশনটা যেটা নিয়ে ধরে ধরে হঠাৎ করতে করতে তুমি সেকশন এতে চলে গেলে, করতে করতে সেকশন সিতে চলে গেলে, যা ইচ্ছা করতে পারো। কন্টিনিউইটি ইউনিফর্ম কন্টিনিউইটি ডিফারেন্সিয়াবিলিটি মিন ভ্যালু থিওরাম, এইটা আমাদের কন্টিনিউইটি চ্যাপ্টার। এটা সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, তো সেমিস্টার 4 এ ছিল। রিমান সাম, রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন, সেমিস্টার 4 এ ছিল। এবার হচ্ছে কন্টিনিউইটি টাইপ অফ ডিসকন্টিনিউইটি, ঠিক আছে? এবং সেখান থেকে লেবেগ মেজার থিওরি, লেবেগ ইন্টিগ্রেশন, এটা আমাদের এমএসসি তে আছে। লেবেগ মেজার, লেবেগ মেজারও আছে, বোরেল মেজার। এই লাস্ট সেমিস্টার, লাস্ট জুন মাসের পরীক্ষাতে বোরেলের কোশ্চেনও ছিল, ঠিক আছে? একটা ফাংশন বোরেল মেজারেবল হবে কিনা দেখাতে বলেছেন, মানে কি অপশন টিক করতে দিয়েছে, ঠিক আছে? এটা মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস, ফাংশনস অফ সেভারেল ভ্যারিয়েবল, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস। এটা হচ্ছে আমাদের মেট্রিক স্পেস, সেমিস্টার 6 এ ছিল প্রবাবলি তোদের, ওকে? এবং আমাদের এমএসসি সেমিস্টার 1 এও ছিল। কম্প্যাক্টনেস, কানেক্টেডনেস, মেট্রিক স্পেসের নন লিনিয়ার স্পেস, স্পেস অফ কন্টিনিউয়াস ফাংশন, ওই C01 স্পেস বা CR, এইগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে? এগুলো ছিল। এর পাশাপাশি সিলেবাসে রয়েছে হচ্ছে, অ্যানালিসিসটা শেষ হয়নি, টপোলজি, ঠিক আছে? অ্যানালিসিসটা শেষ হয়নি, এটা রিয়েল অ্যানালিসিসের মধ্যেই পড়ে, হ্যাঁ? টপোলজিটা, টপোলজি, ম্যাট্রিক্স স্পেস, এগুলো রিয়েলের পার্টের মধ্যেই পড়ে। এই যে পার্টটা, ঠিক আছে? সবাই স্ক্রিনটা পিঞ্চ করে নিস, যদি ছোট লাগে ফোনে তাহলে স্ক্রিনটা পিঞ্চ করে নিবি, ঠিক আছে? গুগল মিটে করা যায়। তো এখানে বেসিস, ডেনসেট, সাবস্পেস, প্রোডাক্ট টপোলজি, সেপারেশন অ্যাক্সিয়াম, কানেক্টেডনেস, কম্প্যাক্টনেস, খুব বেশি কিছু নেই, শুধুমাত্র আমাদের মেন টপিক গুলো আছে। টপোলজি, টপোলজিক্যাল স্পেসেস, হোমিওমরফিজম, কন্টিনিউইটি, এখানে হোমিওমরফিজম নিয়ে খুব ভালো প্রশ্ন হয়। হোমিওমরফিজম, কন্টিনিউইটি, কাউন্টেবিলিটি অ্যাক্সিয়াম, সেপারেশন অ্যাক্সিয়াম, কম্প্যাক্টনেস, কানেক্টেডনেস, 6টা চ্যাপ্টার আছে মাত্র, ঠিক আছে? ওকে, এটা রিয়েল এর মধ্যেই পড়ে কিন্তু, হ্যাঁ? আলাদা করে টপোলজি বলেছে, কিন্তু টপোলজির মধ্যে এটা হয় না, রিয়েল এর মধ্যেই আসে। আর আছে ফাংশনাল অ্যানালিসিসের কিছু পোর্শন, যেটা আমি এখন এখানে দেখতে পাচ্ছি না কেন, ফাংশনালের পেপারটা, ও এটা মেট্রিক স্পেসে দিয়েছে, সরি, সেই জন্য দেখতে পাচ্ছি। এই নন লিনিয়ার স্পেস দিয়েছে না, ঠিক আছে? এখান থেকে ফাংশনালের প্রশ্ন হয়, হিলবার্ট স্পেস হচ্ছে কিনা, ঠিক আছে? বানাক স্পেস হচ্ছে কিনা, এই প্রশ্নটা থাকে, ঠিক আছে? এটা ফাংশনাল পোর্শন, এটা পুরোটাই রিয়েল অ্যানালিসিস, হ্যাঁ? রিয়েল অ্যানালিসিস তোকে অ্যানালিসিসটা পড়তে হবে, ফাংশনস অফ সেভারেল ভ্যারিয়েবল পড়তে হবে। আমি সিলেবাসটা লিখে দিই, গলাটা বসে গেছে। আরে রিয়ালের পার্ট গুলো কি এই এসকে মাপা ফলো করলেই হবে, নাকি আরো বই তো নিতে তোকে হবে? কিচ্ছু ফলো করতে হবে না, ও তোকে আচ্ছা, কিচ্ছু ফলো করতে, তোকে আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? বই আছে কেনার জন্য, কিন্তু আমি এই মুহূর্তে কিনতে বলবো না। কিছু ভালো বই আছে, ঠিক আছে? কিন্তু আমি এখন কিনতে বলবো না, ওকে? এখন ওগুলো নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। বিএসসি কিছু জিনিস যদি ভুলে যাই তাহলে এসকে মাপাটাই তাহলে রেফার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বিএসসি কিছু জিনিস তোর হঠাৎ করে ইচ্ছে হলো, হঠাৎ করে আর্কিমিডিয়ান প্রপার্টি ভুলে গেছিস, তো এসকে মাপা খুলে দেখে নিলি, দ্যাট ইজ এনাফ, এনাফ অ্যাজ অফ নাও। ঠিক আছে, আপাতত আমি কিছু বই বলছি না, বই আছে কেনার জন্য, আসল বই কিন্তু থিওরির বই নয়, এখানে আসল বই প্র্যাকটিসের বই, যেখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, এখানে আসল বই তোকে কিনতে হবে প্র্যাকটিসের বই, যেখানে কোশ্চেন আছে। আমি থিওরির বইও বলবো, কিন্তু এখন মাথা খারাপ করার কোনো দরকার নেই। থিওরির বই মানে যে পার্টিকুলার সিএসআই এর থিওরির বই আর কি। ঠিক আছে, এছাড়া যদি তোর মনে হয় যে কনসেপচুয়ালি তুই খুব হেভি বই পড়তে চাস, তাহলে আমার কাছেই নিজের প্রায় 42টা অ্যানালিসিসের বই আছে, শুধুমাত্র রিয়েল অ্যানালিসিস 42টা বই আছে। ঠিক আছে, তো আমি থেকে যা ইচ্ছা বলতে পারি, সব করা বই ভালো, খুব ভালো এক দুটো বই বলে দিলাম, কিনতে পারিস, কিন্তু কেন মাথা খারাপ করতে যাবে এই মুহূর্তে? এই মুহূর্তে এমএসসি টা ভালো করে পড়, তাহলে দেখবি তোর রিয়েল এরও মানে বিএসসিরও প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি এমএসসি টাই ভালো করে পড়িস, তাহলে তো বিএসসির প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেন এখন মাথা খারাপ করার কোনো দরকার নেই, মাথা খারাপ করতে যখন বলবো তখন করবি। এখন আমি রিয়েল এর সিলেবাসটা আগে লিখি। রিয়েল অ্যানালিসিস সিলেবাস হচ্ছে কাউন্টেবিলিটি, মেন সিলেবাস যেটা আমি দেখালাম, কাউন্টেবিলিটি, কাউন্টেবিলিটি আনকাউন্টেবিলিটি এটাও বলতে পারিস। সেটস ইন আর, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অলসো অফ ফাংশন, মানে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, সেটা countability, uncountability, sets in our sequence and series also function, continuity, differentiability, integrability. Integrability মানে রিমান integrability, হ্যাঁ, নিউটন না। continuity, differentiability, integrability, measurability, measurability, functions of several variable, multivariate calculus. এটা গেল। আমি সিকোয়েন্স সিরিজ হয়ে গেছে, আর সিকোয়েন্স সিরিজের মধ্যে পাওয়ার সিরিজও আছে কিন্তু, হ্যাঁ, এটা গেল কাউন্টেবিলিটি, মেজারেবিলিটি, এফএসবি, মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস, টপোলজি এবং ফাংশনাল, এই এতটা, এটা সিলেবাস। এটা খুব ছোট সিলেবাস না, যথেষ্ট বড় সিলেবাস। ঠিক আছে, এইটা আমাদের আছে, ওকে, এটা আমাদের পড়তে হবে রিয়েলের মধ্যে। এরপরে আসছি আমরা লিনিয়ার। যেমন লিনিয়ারে আমাদের যে এমএসসি সেমিস্টার 2 এর সিলেবাসেই নেটের ম্যাক্সিমাম সিলেবাসটা রয়েছে। প্রথমে হচ্ছে ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ঠিক আছে, ভেক্টর স্পেস, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন ভ্যালু, শুরু হয়ে গেল, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, diagonalizability, diagonalizability, properties of matrix, properties of matrix, Jordan canonical form, rational canonical form, তারপরে আসছে আমাদের ইনার প্রোডাক্ট স্পেস, অ্যাডজয়েন্ট, এটা অপারেটর আছে, অপারেটর আছে আমাদের এখানে সিলেবাসে, অপারেটর থিওরি আছে ছোট করে, মডিউল নেই। আচ্ছা, আইগেন ভ্যালু, ডায়াগোনালাইজেবিলিটি, আরো কিছু ছিল এখানে, সিমিলারিটি অফ দ্য ম্যাট্রিক্স, সিমিলারিটি অফ দ্য ম্যাট্রিক্স, তারপরে আসছে হচ্ছে পজিটিভ ডেফিনিট, কোয়াড্রেটিক ফর্ম, কোয়াড্রেটিক ফর্ম, ওই পজিটিভ ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, ওসব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এখান থেকে।
এটা মোটামুটি লিনিয়ারের সিলেবাস। ঠিক আছে, একবার সিলেবাসটা এখান থেকেও দেখিয়ে দিই যদি অন্য কিছু চোখে পড়ে যায়। লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস প্রথমে, অ্যালজেব্রা অফ ম্যাট্রিসেস এক্ষুনি বললাম, প্রপার্টিজ, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, কেলে হ্যামিল্টন থিওরেম, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, চেঞ্জ অফ বেসিস, ক্যানোনিক্যাল ফর্ম, ডায়াগোনাল ফর্ম, ট্রায়াঙ্গুলার ফর্ম, জর্ডান ফর্ম, সবই বলে দিয়েছি। ইনার প্রোডাক্ট স্পেস, অর্থো নর্মাল বেসিস, কোয়াড্রেটিক ফর্ম, সবই আমি যা লেখালাম তাই আছে, আর কিছু নেই। ঠিক আছে, এগুলোই আছে। ঠিক আছে, এটার মধ্যে ম্যাক্সিমাম সিলেবাসে সেমিস্টার 2, এমএসসি সেমিস্টার 2 তে আছে। আসছে কমপ্লেক্স অ্যানালিসিস। কমপ্লেক্স অ্যানালিসিস এরও জিনিস বিএসসি এমএসসি মিলিয়ে সব আছে। অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার, এগুলো সব থেকে প্রশ্ন আসে না। আর যেটা আসবে সেটা হচ্ছে কশি রিমান ইকুয়েশন, কশি রিমান ইকুয়েশন, অ্যানালিটিক ফাংশন। ঠিক আছে, এই তিনটে ফাংশন জেনে রাখতে হবে, এর থেকে সিলেবাসে তেমন ভাবে আসে না। অ্যানালিটিক ফাংশন, কশি রিমান ইকুয়েশন, ইন্টিগ্রেশন, কন্ট্যুর ইন্টিগ্রাল, কশিস থিওরেম, কশি ইন্টিগ্রাল ফর্মুলা, লিওভিয়াস থিওরেম, ম্যাক্সিমাম মডিউলাস প্রিন্সিপাল, সোয়ার্টজ লেম্মা, ওপেন ম্যাপিং থিওরেম, সেমিস্টার 1 এ সব ছিল। ঠিক আছে, পাওয়ার সিরিজ, টেলর সিরিজ, লরেন্ট সিরিজ, ক্যালকুলাস অফ রেসিডিউ, সেমিস্টার 2 তে আছে। কনফর্মাল ম্যাপিং, মোবিয়াস ট্রান্সফরমেশন, কনফর্মাল আমাদের সেমিস্টার 2 তে আছে। ঠিক আছে, সেমিস্টার 1 ও বোধহয় কিছুটা ছিল। মোবিয়াস ট্রান্সফরমেশন, এই ছিল হচ্ছে কমপ্লেক্স। মোবিয়াসের কনসেপ্টটা তুমি একবার ওই বোঝাবে বলেছিল, ওটা আমার এখনো ঠিকভাবে ক্লিয়ার নয়। কোনটা? মোবিয়াস? এই মোবিয়াস স্ট্রিপ, মোবিয়াস ওভারঅল, এইটাই মানে হ্যাঁ, ঠিক বিএসসি আছে, টাইম থেকে বুঝিয়ে ক্লিয়ার না। বুঝিয়ে দেবো কমপ্লেক্স পড়ানোর সময়। এখানে তেমন ভাবে এখান থেকে এখানে মোবিয়াস ট্রান্সফরমেশনে কোনো কোশ্চেন হয় না। এখানে কনফর্মাল তুমি ম্যাপিং, বলেছিলে ওই ম্যানিফোল্ডের সময় বোঝাবে। সরি, মোবিয়াস ট্রান্সফরমেশনের কোশ্চেন এখানে হয়, কিন্তু সেটা আলাদা। ঠিক আছে, তুই যেটা মোবিয়াস জানতে স্ট্রিপের আইডিয়াটা, হ্যাঁ, মোবিয়াস স্ট্রিপ, মোবিয়াস ট্রান্সফরমেশনের পোর্শনটা ওটা ম্যানিফোল্ডে আছে, ওটা ম্যানিফোল্ডে বোঝাবো, ওটা এমএসসির ক্লাসে হবে। এখানে যে মোবিয়াস ট্রান্সফরমেশনটা আছে সেটা শুধুমাত্র এজেড প্লাস বি প্লাস বাই সিজেড প্লাস ডি। এইটা আপার হাফ প্লেনকে হাফার হাফ প্লেনে নিয়ে যায় কিনা, আপার হাফ প্লেনকে লোয়ার হাফ প্লেনে কখন নিয়ে যাচ্ছে, এসবের ওপর বেসিক আলোচনা আছে। এটা তেমন ভাবে হাইফাই কিছু না, এর থেকে এমএসসি তে কঠিন জিনিস আছে। তো কমপ্লেক্স থেকে কিন্তু 35 নাম্বারের কোশ্চেন থাকে নেটে, এবং পুরোটাই অ্যাটেন্ড করা যায়। কমপ্লেক্স কিন্তু সহজ হয়। ঠিক আছে, কমপ্লেক্স কিন্তু সহজ হয়। ফলে কমপ্লেক্সে আমরা কি দেখছি, মেন হচ্ছে অ্যানালিটিক ফাংশন, অ্যানালিটিক ফাংশন। 2 হচ্ছে কশি রিমান ইকুয়েশন। ঠিক আছে, এবং হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি, এইটা সিলেবাসে লেখা নেই কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কশি রিমান ইকুয়েশন, পয়েন্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, হারমোনিক ফাংশন, হারমোনিক ফাংশন, এগুলো সব সিলেবাসে আলাদা করে তো উল্লেখ করেনি, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হারমোনিক ফাংশন, কনস্ট্রাকশন অফ অ্যানালিটিক ফাংশন, কনস্ট্রাকশন অফ, একটা ইউ দিয়ে দিয়েছে, বলেছে ভিটা বার করো, যে সাজ দ্যাট এফ ইকুয়ালস টু ইউ প্লাস আইভি একটা অ্যানালিটিক ফাংশন হবে। 5 ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, তার মধ্যে কশি ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রাল ফর্মুলা, রেসিডিউ ফর্মুলা, এটসেট্রা, সব আছে। ঠিক আছে, এখানে আছে হচ্ছে সিঙ্গুলারিটিস, যেটা রেসিডিউ থেকে ইউজ হয়, পাওয়ার সিরিজ, এটা হচ্ছে শোয়ার্টজ থিওরেম, শোয়ার্টজ লেম্মা বলতে পারি, শোয়ার্টজ লেম্মা, কশি, কশি সোয়ার্জ। ঠিক আছে, কশি সোয়ার্জ। আর 8 নাম্বার হচ্ছে এন্টায়ার ফাংশন। 9 নাম্বার হচ্ছে এখানে লিওভিএস থিওরেম এন্ড পিকার্টস থিওরেম। 9 নাম্বার হচ্ছে কনফর্মাল ম্যাপিং।
মোবিয়াস ট্রান্সফরমেশন, মোবিয়াস ট্রান্সফরমেশন। ঠিক আছে, আমি একটা উপর লিখে দিলাম, ঠিক আছে, এত সিলেবাস তো তোদের লেখার দরকার নেই, আমি তো ক্লাস নোট দিয়ে দিই, কিন্তু এত সিলেবাস লিখে তো কি লাভ, জাস্ট আমি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে আসছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। যা যা সেমিস্টার ওয়ানে ছিল মেনলি যেগুলো আমি করিয়েছি সব আসবে। প্রথমে হচ্ছে গ্রুপ থিওরি, দুটো পোর্শন আছে, গ্রুপ থিওরি একটা রিং থিওরি। গ্রুপ থিওরি যা যা জানি সব অ্যাকচুয়ালি, ঠিক আছে, সব এইভাবে লিখি, সবই তো আছে। আচ্ছা, এভাবে করা যাক। গ্রুপস, কারা গ্রুপ হচ্ছে এরকমও প্রশ্ন করে। অ্যাবেলিয়ান গ্রুপ, দুই সাইক্লিক গ্রুপ, তিন নন অ্যাবেলিয়ান, এটা ক্লাস অফ নন অ্যাবেলিয়ান গ্রুপ, হ্যাঁ, ডাইহেড্রাল গ্রুপ, সিমেট্রিক গ্রুপ সব থাকে। ক্লাস অফ নন অ্যাবেলিয়ান গ্রুপ, লাগরাঞ্জেস থিওরেম, এরপর থেকে অর্ডার অফ দ্য গ্রুপ, অর্ডার অফ দ্য গ্রুপ অ্যান্ড অর্ডার অফ দ্য এলিমেন্ট, এর উপরও প্রচুর প্রশ্ন থাকে। অর্ডার অফ দ্য এলিমেন্ট, পি কিউ গ্রুপস, এটা অলরেডি তোরা সেমিস্টার ওয়ানে দেখেছিস, পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস ওয়ান, সাইক্লিক হয়, এসব গল্প আর কি। পি কিউ গ্রুপস, জি জি এটা হচ্ছে সিলোস থিওরেম, সিলো প্যাকেজ বলা হয়, সিলো প্যাকেজ, অনেকগুলো থিওরেম আছে এর মধ্যে, সাইলোস ফার্স্ট থিওরেম, সেকেন্ড থিওরেম, থার্ড থিওরেম। গ্রুপ অ্যাকশন তেমন ভাবে আসে না, তবুও জেনে রাখতে হয়, গ্রুপ অ্যাকশন, গ্রুপ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ গ্রুপ আর কি, প্রোডাক্ট অফ গ্রুপস, ঠিক আছে, মোটামুটি সবই হয়ে গেল এখানে। গ্রুপ থিওরি, গ্রুপ থিওরি কিছু বাদ নেই অ্যাকচুয়ালি, সবই আছে। হ্যাঁ, একটু একটু ফাঁকা রাখছি যে সিলেবাস দেখে কিছু মনে পড়ে যায়। রিং থিওরি, রিং অর ফিল্ড থিওরি। প্রথমে তো এক রিং তোকে জানতে হবে, রিং কাকে বলে, ফিল্ড কাকে বলে। তারপর হচ্ছে আইডিয়াল, আগের সেমিস্টারে ছিল ম্যাক্সিমাল আইডিয়াল, মিনিমাম আইডিয়াল। ম্যাক্সিমাল আইডিয়াল হলে ফিল্ড হয়, মিনিমাল আইডিয়াল হলে হয় না, সরি মিনিমাম বলছি, প্রাইম আইডিয়ালে ইন্টিগ্রাল ডোমেন হয়, এসব সব আছে। ম্যাক্সিমাল, প্রাইম, ইরিডিউসেবল পলিনোমিয়াল, ইরিডিউসেবিলিটি, রিংস অফ পলিনোমিয়াল, রিংস অফ পলিনোমিয়াল, এবার আসছে হচ্ছে ফিল্ড থিওরি। ফিল্ড, ফাইনাইট ফিল্ড, ফাইনাইট ফিল্ড বা গালভা ফিল্ড, গালভিস এক্সটেনশন বা গালভা এক্সটেনশন অর গালভা ফিল্ড, এটা তোদের পরের সেমিস্টারের সিলেবাসে আছে অ্যাকচুয়ালি, সিবিসিসি পেপার হিসাবে। গালভা এক্সটেনশন, গালভা ফিল্ড, এগুলো সব আছে, ঠিক আছে। এখানে তোরা এই গালভা এক্সটেনশন, গালভা ফিল্ডটা হচ্ছে ফিল্ড এক্সটেনশন থিওরির মধ্যে পড়ে, ফিল্ড এক্সটেনশন, ফিল্ড এক্সটেনশন এইগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে। কি কি আছে একবার চট করে এখানে একবার দেখে নেওয়া যাক। দেখো পারমুটেশন, আচ্ছা সরি, আমি আরেকটা পোর্শন বাদ দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে যেটা ওই তোরা অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করলে যে রেকর্ডিংটা পাবি, ওটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করলে তোরা 3 থেকে 4টে রেকর্ডিং পাবি, ঠিক আছে। মানে অ্যাডমিশন ফর্মটা আমি এমনি নিচ্ছি না, ওর বদলেও তুই কিছু ওটা পাচ্ছিস, ঠিক আছে। ওইটা হচ্ছে একটা অ্যারিথমেটিকের পোর্শন আছে, যার মধ্যে তোর এই পারমুটেশন কম্বিনেশন, এটা অ্যাকচুয়ালি আসে না, এটার উপর প্রশ্নটা নয়। পিজিয়ান হোল প্রিন্সিপাল, পিজিয়ান হোল প্রিন্সিপাল, আসল হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, ফাই ফাংশন, টাও ফাংশন, সিগমা ফাংশন, এই ফাংশনগুলো
এবং মডিউলো অপারেশন, এইটা থেকে প্রচুর প্রশ্ন আসে। মডিউলো অপারেশন যেমন এ ইজ কংগ্রুয়েন্ট মডিউলো 1 প্রাইম পি, এরকম এরকম দিয়ে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেম। চাইনিজ রিমাইন্ডার থিওরেম থেকেও প্রতি বছর কিছু না কিছু একটা অঙ্ক দেয়। এটা আমি দেখেছি সব জায়গায় ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করে, ইনফ্যাক্ট এমএসসি এর ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, কিন্তু এটা ঠিক মতন কোথাও পড়ায় না। কে চাইনিজ রিমাইন্ডার? হ্যাঁ, ওটা তুই রেকর্ডিং দেখলেই বুঝতে পেরে যাবি, খুব সহজ জিনিস। চাইনিজ এইগুলো সব রয়েছে হ্যাঁ অ্যারিথমেটিক পোর্শনের মধ্যে, এগুলো করতে হবে। অয়েলার 5 ফাংশনস, টাও ফাংশন, সিগমা ফাংশন। চাইনিজ রিমাইন্ডার তোমার রেকর্ডিং দিয়ে দেবে? হ্যাঁ ওটা ওই অ্যাডমিশন ফর্মের সাথে রেকর্ডিংটা দেবো, ওটা আমি আর করাই না, ওটা ভালো লাগে না করাতে। আচ্ছা এখানে ওই পারমুটেশন, কম্বিনেশন, প্রিজিয়ান হল, ইনক্লুশন, এগুলো তো লিখে দিলাম। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, ডিভিজিবিলিটি, কংগ্রুয়েন্স, চাইনিজ রিমাইন্ডার, এগুলো সব কংগ্রুয়েন্স অপারেশন, চাইনিজ রিমাইন্ডার, এগুলো সব ওই রেকর্ডিং এ আছে। আচ্ছা তারপর আসছে হচ্ছে গ্রুপ, সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ, কোশেন্ট গ্রুপ, হোমিওমরফিজম, পারমুটেশন। হোমিওমরফিজম গুলো লেখা হয়নি, আইসোমরফিজম, হোমিওমরফিজম, এগুলো ক্লাস ইকুয়েশন, সাইলোস থিওরেম, কেলেস থিওরেম, যা যা তুই পড়েছিস আগের সেমিস্টারেই পড়েছিস তোরা এগুলো। রিং আইডিয়াল, প্রাইম আইডিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল, কোশেন্ট রিং, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, ইউক্লিডিয়ান ডোমেন, এক্স্যাক্টলি পিআইডি, ইউএফডি, এগুলো লেখা হয়নি আমার, ঠিক আছে। নয় এটা হচ্ছে আমাদের 11 ইউএফডি, পিআইডি, ইডি, যা আগের সেমিস্টারে ছিল, ঠিক আছে। এখানে আমাদের কেলেস থিওরেমটা বাদ পড়েছে, কেলেস থিওরেম, ক্লাস ইকুয়েশন বাদ পড়েছে, সাইলো বলেছি মানে ক্লাস আছে, যাই হোক এগুলো সব এখানে রয়েছে, কেমন। তো এটা হচ্ছে পলিনোমিয়াল রিং, ইরিডিউসিবিলিটি ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ফিল্ড, ফাইনাইট ফিল্ড, ফিল্ড এক্সটেনশন, গালভা থিওরি। ওকে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। তুই দেখ ম্যাক্সিমাম সিলেবাসটাই কিন্তু আমাদের আগের সেমিস্টারে ছিল, এবং আমি যে রেকর্ডিং গুলো দিয়েছিলাম সেখানে তোদেরকে বলেও ছিলাম যে আমি যেটা করাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং ওটাই তোকে শিখতে হবে, বাকিগুলো সব ফালতু। বাকিগুলো যে নীলপোটেন্ট, ঠিক আছে, মানে ছিল না, ঠিক আছে, বেকার, ওগুলো ওগুলো তোকে কোনো কাজে লাগবে না অ্যালজেব্রাতে, ওগুলো শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য। সিএসআইআর নেটের জন্য, এবং এর পরের সেমিস্টারে আমাদের গালভা থিওরি আছে, ফিল্ড এক্সটেনশন। ফিল্ড এক্সটেনশনে তোকে আমি সেমিস্টার 1-এ গ্রুপ থিওরিতে এবং রিং থিওরিতে যা যা পড়িয়েছি, যা যা পুরোটা লাগবে এর পরের সেমিস্টারে সিবিসিসি পেপারে। ওকে, যাই হোক যেটা দরকার সেটাই শিখতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, বাকি কিছু তো ফালতু জিনিস প্রচুর আছে, ঠিক আছে, সেগুলো তো শিখে মাথা খারাপ করে লাভ নেই। শেখার জন্য আমি বলে দিতেই পারি, কিন্তু ওগুলো মাথা খারাপ করা আর কিচ্ছু না। আসল জিনিসটা তোকে জানতে হবে, কারণ ওটার উপরে তোকে কাজ করতে হবে। এইগুলো, এই পরীক্ষাটা নেওয়ার পারপাসই হচ্ছে এই বেসিক গুলো তোকে ক্লিয়ার রাখা, কারণ এই বেসিক গুলো তোকে জানতেই হবে, ঠিক আছে। এটা বেসিক, তারপর তুমি এমএসসি জিনিসপত্র জেনে গেলে, ঠিক আছে, তারপরে তুমি আবার পিএইচডির জন্য ইউ আর প্রিপেয়ার্ড, ঠিক আছে। হয়ে গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখ, স্টার্ম লিওভিলে বাউন্ডারি ভ্যালু প্রবলেম আগের সেমিস্টারেই ছিল, ঠিক আছে। যাই হোক আমি করিয়ে দেবো এগুলো। ভ্যারিয়েশন অফ প্যারামিটার, আনডিটারমিন কোএফিসিয়েন্ট, এগুলো কিচ্ছু লাগবে না, এত কিচ্ছু পড়তে হবে না, শুধুমাত্র এই একটা পড়তে হবে এখানে। এখানে এক্সিস্টেন্স এবং ইউনিকনেস জানতে হবে, বাকি সমস্ত কিছু অপশন ডিসকার্ড করে হবে। এগুলো খুব সহজ ব্যাপার। আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো অঙ্কই করবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশন ডিসকার্ড করবো কাউন্টার এক্সাম্পল কনসিডার করে। এটাই আমি এখানে শেখাবো, কি করে কাউন্টার এক্সাম্পল কনসিডার করতে হয়, ঠিক আছে। কিভাবে কাউন্টার এক্সাম্পল কনসিডার করতে হবে, কাউন্টার এক্সাম্পল কনস্ট্রাক্ট করতে হবে, সেইটা শেখাবো, সেটাই এখানের মেন গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ল্যাগ্রাঞ্জ, ছারপিট এগুলো আছে, কশি প্রবলেম আছে। আচ্ছা এখানে এই তিনটে ইকুয়েশন আছে, ল্যাপলাস, হিট এবং ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে, পড়িয়ে দেবো এগুলো। নিউমেরিক্যাল বেকার মাথা খারাপ করার দরকার নেই, একটা কোশ্চেন দিলেও দেয়, কখনো দেয় না, ঠিক আছে। নিউমেরিক্যাল পড়বো না। ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন পড়বো। অয়লার ল্যাগ্রাঞ্জিয়ান নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা করে কোশ্চেন থাকে। ক্লাসিক্যাল মেকানিক্স পড়বো না, কোনো কোশ্চেন আসে না, কখনো কখনো একটা কোশ্চেন দেয়, কখনো দেয় না।
লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, ফ্রেডম এবং ভল্টেরাস টাইপ, এগুলো করতে হবে। সেপারেবল কার্নাল, ক্যারেক্টারিস্টিক, আইগেন ফাংশন, রিজলভেবল কার্নাল, সব থেকে একটা করে প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা ইন্টিগ্রাল লিনিয়ার ইকুয়েশন করব। ঠিক আছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের আউট অফ সিলেবাস, এটা স্ট্যাটিস্টিশিয়ানদের জন্য। ঠিক আছে, আমাদের জন্য না, নট ফর ম্যাথামেটিশিয়ান। ঠিক আছে, এটা বাদ, এটা আমাদের সিলেবাসে নয়, এটা স্ট্যাটিস্টিক্স যারা পড়ছে তাদের জন্য, আমাদের নয় এটা। ঠিক আছে, এই পোর্শনটাও বাদ। ঠিক আছে, ও এখানে একটা পোর্শন আছে যেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রাম, এলপিপি আছে। হ্যাঁ, এলপিপি, এলপিপিটার মধ্যে তুই গ্রাফিক্যাল মেথডটা আমি শুধুমাত্র তোদের শিখিয়ে দেবো, কারণ বাকি কিচ্ছু তুই করে আসতে পারবি না। তোকে যদি সিমপ্লেক্স মেথড দেয়, 3টে স্টেপ, সিমপ্লেক্স বা বিগেম, ঠিক আছে, তোকে সিমপ্লেক্স মেথডে 3বার সলভ করতে হবে, 3টে টেবিল বানাতে গেলে তোর পরীক্ষা 2 ঘন্টা চলে যাবে। ঠিক আছে, ফলে এগুলো সিমপ্লেক্সটা জানি, মানে বিএসসি তে অনেক করেছিলাম, কিন্তু ওটা অনেক সময় লাগে। অনেক সময় লাগলো, এগুলো করে কোনো ফায়দা নেই, এগুলো শুধুমাত্র প্রভোকিং, যে দেখো দেখো গ্রাফিক্যালটা করতে সব পারো থেকে করতে সোজা পারো। ছিল যতদূর মনে আছে। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথডটাই একমাত্র আমরা অ্যাপ্লাই করে দেখবো, যদি গ্রাফিক্যাল মেথডে হয় তাহলেই আমরা অঙ্কটা দেখেই বুঝবো এটা গ্রাফিক্যালে করা যাবে কি যাবে না। দেখে যদি চিনতে পারি হ্যাঁ করা যাবে, তাহলেই করবো, আদারওয়াইজ করবো না। এলপিবি থেকে একটা কোশ্চেন আসে পার্ট বি তে, একটা কোশ্চেন পার্ট সি তে। ঠিক আছে, মেনলি গ্রাফিক্যালেরই কোশ্চেন আসে, কারণ সিমপ্লেক্স সিমপ্লেক্স যদি আসে তাহলে কেউ করে না। ঠিক আছে, একটা সিমপ্লেক্স কখনো দিয়ে দিল, কিন্তু সেটা তুই করে উঠতে পারবি না, তোকে দুটো তিন সিমপ্লেক্স চারটে। একের পর এক টেবিল করেই যেতে হয়, করেই যেতে হ্যাঁ হয়। সত্যি, এবং সিএসআই এরও টেবিল করতে হয়, দুটো টেবিল সিএসআই করতে হচ্ছে। সিএসআইআর এর মতো পরীক্ষায় দুটো টেবিল করতে যাওয়া মানে 15 মিনিট চলে গেল, মিনিমাম মিনিমাম 15 মিনিট চলে গেল, কমসে কম 15 মিনিট চলে গেল, 15 মিনিটে 15টা অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, 15 মিনিটে 15টা অঙ্ক হয়ে যায়, ফলে এইসব করবো না। ঠিক আছে, এখানে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে আমরা একটা জিনিস করব, যেটা আমরা করতে পারবো, সেটা হচ্ছে মার্কভ চেন। ঠিক আছে, এটা একটা নতুন আইডিয়া, কিন্তু এটা তোরা করতে পারবে, কারণ এর সাথে লিনিয়ার অ্যালজেব্রার প্রচুর যোগাযোগ আছে। লিনিয়ার মার্কভের কনসেপ্টটা আমাদের এই সিলেবাস এই সেমিস্টারে আছে না? মার্কভ চেন লিনিয়ারে না, না, থাকলেও ট্রানজিশন ম্যাট্রিক্স থাকতে পারে, পুরো হ্যাঁ মার্কভ হ্যাঁ চেন হ্যাঁ, থাকবে না। ট্রানজিশন ম্যাট্রিক্স এর কনসেপ্টটা আছে। ট্রানজিশন ম্যাট্রিক্স থাকতে পারে, মার্কভ চেন থাকবে না। আচ্ছা, তো এই মার্কভ চেনটা একদম স্ট্যাটিস্টিক্স এর আমরা করব, আর কিছু করব না। এই পুরো সিলেবাসটা পার্ট বি এবং পার্ট সি দুটোতেই আছে। ঠিক আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এইগুলো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরকম পরপর ইউনিট ওয়াইজই হবে। ওকে, শুধুমাত্র পার্ট বি তে 4টে ইউনিট, পার্ট সি তেও 4টে ইউনিট। ঠিক আছে, পার্ট বি তে সিঙ্গেল অপশন কারেক্ট, পার্ট সি তে মাল্টিপল সিলেকশন টাইপ, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট। পার্ট বি কম্পারেটিভলি ইজি, কারণ সিঙ্গেল অপশন কারেক্ট, তুই একবার বুঝে গেলে যে এটাই হতে চলেছে, ব্যাস তোর অপশন ঠিক হয়ে গেল। কিন্তু পার্ট সি তে তোকে মোর দ্যান ওয়ান অপশন মেবি কারেক্ট, ফলে সেই ক্ষেত্রে তোকে কিন্তু প্রত্যেকটা অপশন ইন্ডিভিজুয়ালি চেক করতে হয়। ফলে পার্ট সি কম্পারেটিভলি টাফ, এবং পার্ট সি তে কোনো নেগেটিভ মার্কিং নেই। পার্ট সি তে 0, ভুল করলে 0, ঠিক করলে যদি সবকটা অপশন ঠিক করি তাহলে 4.75 তুই পাবি। ঠিক আছে, মার্কস ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন পার্ট এ, 2 মার্কস, 15 কোশ্চেন, 15টা কোশ্চেন করতে হবে ম্যাক্সিমাম, আউট অফ 20, আউট অফ 20 15টা কোশ্চেন করতে হবে ম্যাক্সিমাম, 15টাই করতে হবে এরকম বলছে না। 2 মার্কসের থাকবে টোটাল 30। কটা করব তুমি মানে কটা করা উচিত? পরে বলছি এগুলো। পার্ট বি 20 কোশ্চেন থাকবে, 3 মার্কস, আউট অফ 25। 25 থেকে 30টা কোশ্চেন, 25 থেকে 30 কোশ্চেন। এক মিনিট দাঁড়া। এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে কোশ্চেন থাকে, এটা হচ্ছে ব্যাপার। হচ্ছে 60 কোশ্চেন্স, ঠিক আছে, আউট অফ 60 কোশ্চেন। আউট অফ 60 কোশ্চেন, ওকে। আচ্ছা, পার্ট সি তে, আচ্ছা এখানে পার্ট বি তে অ্যাকচুয়ালি 25টা কোশ্চেন করতে, আমি ভুল লিখেছি, 25টা। এখানে ম্যাক্সিমাম 25টাই করতে পারবে, আর বেশি নেবে না। আর এটা থাকবে 4.75 মার্কস। এটা 20টা কোশ্চেন করতে হয়, এটাও আউট অফ 60 মোটামুটি। এটা 60রও বেশি থাকে, এটা এক্স্যাক্ট কত থাকে এটা ডিপেন্ড করে, 400 নাম্বার বানাতে হয় তো, ফলে কোশ্চেনের সংখ্যাটা এদিক ওদিক হয়, ঠিক আছে। বলে দিচ্ছি রাফ আইডিয়া। এ সিতেও 60টা থাকে। এখানে 40টা প্রবাবলি, 40টা কোশ্চেন পার্ট বি, বুঝলি? হ্যাঁ, এখানে পার্ট বি তে অ্যাকচুয়ালি 40টা হবে, 40টা কোশ্চেন থাকে। আর পার্ট সি তে হচ্ছে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ, কারণ 400 নাম্বার পেপার বানাতে হয় তো, কখন একটা তুই মোটামুটি 40টা পাবে, ঠিক আছে, কোশ্চেন। যার মধ্যে থেকে 25টা করতে হবে। পার্ট সি তে হচ্ছে তোর 60টা কোশ্চেন থাকে, এক্স্যাক্ট। আমি একটু এদিক ওদিক করেছিলাম। পার্ট সি তে তো 60টা কোশ্চেন থাকে, যার মধ্যে 20টা করতে হয়, ঠিক আছে। তাহলে তোকে এখানে পড়াটা আমার বসে গেছে। পার্ট সিটা ঠিকঠাক ভাবে করতে পারলে এখান থেকেই তো 80 মার্কস উঠে যাচ্ছে। হম, অতটাও ঠিকভাবে করাটা খুব চাপের হয় বাবা, চাঁদু। এটা 75, এটা 30, এখানে 75, আর হচ্ছে এখানে তোকে করতে হবে 95, ঠিক আছে, 95। তাহলে টোটাল দেখ 200 নাম্বারের পেপার হয়ে গেল, টোটাল টোটাল 200, ঠিক আছে। এটা 95 নাম্বার, এটা 75 নাম্বার, মানে হচ্ছে কত রে, 75, 95, 60, 70 নাম্বার, 170, আর এখানে 30, 200, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। অনেকে বলে, তুই যে কথাটা বললি না, সেটা অনেকেই বলে যে পার্ট সিটা তুমি যদি খুব ভালো করে করে আসো এবং 20টার মধ্যে থেকে মোটামুটি ওই তুমি 15টা কোশ্চেন ঠিক করে ফেলো, ঠিক আছে, যেটা খুব অসম্ভব নয়, তাহলে তুই মোটামুটি 70 মার্কস এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। প্রায় 70, 71 পয়েন্ট সামথিং, 70 মার্কস পেয়ে যাবে। এবং তারপরে তুমি যদি ধরো এখানে পার্ট বি তে তুমি 10টা কোশ্চেন করলে, আর পার্ট এ তে তুমি 5টা কোশ্চেন করলে, ঠিক আছে, তুই মোটামুটি 111 নম্বর মার্কস তুলে ফেলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি পার্ট এটা জেনারেল অ্যাপটিটিউডের ব্যাপারটা তো লোকের মনে হয়, আমি তো ম্যাথামেটিক্স অনার্স পড়ে বিএসসি করে এমএসসি করে পুরো মানে পৃথিবীকে উদ্ধার করে দিয়েছি, আমার পক্ষে পার্ট এ করাটা খুব অসম্ভব না। পার্ট এ কি দেবে পার্সেন্টেজ, হ্যাঁ, সব আমি করি। অ্যাকচুয়ালি পারা যায় না, কিন্তু পার্টে এটা অ্যাকচুয়ালি করা যায় না, কারণ এত বেশি ভাবনা আমরা ভেবে ফেলেছি না, এখন একদম সামান্য ভাবনা তুই ভাবতে পারবি না পরীক্ষার হলে, অর্ডিনারি থিঙ্কিং, ঠিক আছে, তুই ভাবতে পারবি না, তো ভুল হয়ে যাবে, হয় সত্যিই ভুল হয়, ঠিক আছে। মানে এটা ভাবাটা খুব অন্যায় কিন্তু, যে বাবা পার্সেন্টেজের অঙ্ক করতে পারছে না, সত্যিই লোকজন করতে পারে না, সত্যি লোকজন করতে পারে না, এটা হয় কিন্তু। কারণ এখানে এত বেশি হাই লেভেল অফ থট লাগে, ক্রিটিক্যাল থিঙ্কিং লাগে, যে এইখানে তুই মাথায় আসবে না, কাজ করবে না,
অত ছোট জিনিস আর কাজ করতে পারে না, এত হাই প্রসেসরে কাজ করছে, ঠিক আছে, তুই কাজ করতে পারবি না। মানে এই চ্যাট জিপিটি, ঠিক আছে, তুই যদি যে নতুন যে লেটেস্ট ভার্সন গুলো, ঠিক আছে, আমি মাঝে 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 এইদিক ওদিক উল্টে পাল্টে দেখি, ঠিক আছে, কিছু গুগল সার্চ আমি করি, এখন চ্যাট জিপিটিতে সার্চ করি মাঝে মাঝে আমার ইচ্ছে হলে, ঠিক আছে, গুগলে এত খাটবো কেন, চ্যাট জিপিটিকে দিয়ে খাটাই। তো একদম বেসিক একটা একটা সিম্পল একটা আমার একটা স্টুডেন্ট স্ট্যাটাস দিয়েছিল, বলছে বলো 9.11 বড় নাকি 9.01 বড়। তো চ্যাট জিপিটি কিছু বুঝতে না পেরে চ্যাট জিপিটি এটাকে বড় বলে দিয়েছে। বলছি এ বাবা, চ্যাট জিপিটি তো বোকা, কিছু জানে না। অ্যাকচুয়ালি তা নয়, চ্যাট জিপিটির যেটা লেটেস্ট ভার্সন 4.1 ক্রিটিক্যাল থিঙ্কিং, এইটা এসব ভাবার জন্য তৈরি হয়নি, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তুই ওকে দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কোডিং লেখা পাইথনে, দারুণ একটা কোডিং তোকে লিখে দেবে, ঠিক আছে, দারুণ কোডিং। কারণ আমাদের অ্যাকচুয়ালি রিসার্চে অনেক সময়তেই প্রোগ্রামিং লেগে যায়, তো আমরা তো খুব কম প্রোগ্রামিং জানি, তো আমরা মাঝে মাঝে এই চ্যাট জিপিটি এসব গুগল ফুগল সার্চ করতে হয়, তো খুব কঠিন প্রোগ্রামিং লিখে দেবে, এটা করতে পারবে। আচ্ছা, কিন্তু চ্যাট জিপিটি দেখেছি যে আমাদের ম্যাথস এর কনসেপ্ট কিছু না বুঝতে পারলে ওদেরকে জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম টাইম ভুলভাল আনসার দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত নয়, টু বি অনেস্ট, ঠিক আছে। তুই যদি একদম মানে জিজ্ঞেস করিস না, ক্যালকুলেটিভ বা খুব একটুখানি ঘোরানো পেঁচানো, উত্তরতে অসুবিধা হবে। তোকে ওকে ওর মতো করে কাজ করাতে হবে, দ্যাট ইজ একটা আলাদা অ্যাবিলিটি, মানে এটা তোর ক্রেডিট চাই এর জন্য, চ্যাট জিপিটিকে দিয়ে কাজ করানোর জন্য। তোকে চ্যাট জিপিটিকে আগে বোঝাতে হবে হোয়াট ইউ এক্স্যাক্টলি নিড, ঠিক আছে, এটা খুব কঠিন কাজ, ঠিক আছে, এটা খুব কঠিন কাজ কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমাদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়েছিল আর কি, একটা ওয়ার্কশপ হয়েছিল AILM এর উপরে, মানে চ্যাট জিপিটি এবং মেশিন লার্নিং আর কি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর ওটা ওয়ার্কশপ হয়েছিল। তো সেই ওয়ার্কশপে এসব বলছিল, আমি আমি যাই না অবশ্য, মানে কিন্তু তাও ওয়ার্কশপে সেদিন বেশ ভালো ফিস্ট হবে, তো সবাই আমাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক করলো যে চলো গিয়ে খাই। তা আমাকে সবাই মেসেজ করলো, দাদা আপ ভি চলে আও খাएंगे এক সাথ, চলে গেলাম। তো ওখানে শুনছিলাম আর কি যে ব্যাপারগুলো আর কি, ঠিক আছে, তোকে এক্স্যাক্টলি বোঝাতে হবে, এন্ড তার জন্য তোকে যথেষ্ট টাইম দিতে হবে, ইট ইজ নট পসিবল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার যে অ্যাকাউন্টে, আমার যে গুগল অ্যাকাউন্টে চ্যাট জিপিটিটা আছে, আমার মেন যে মানে জিমেলটা, সেখানে চ্যাট জিপিটি যেভাবে আমার সাথে রিয়াক্ট করে না, আমার বাকি যে জিমেল অ্যাকাউন্ট গুলো আছে সেখান দিয়ে যখন আমি খুলি একই রিপ্লাই পাই না, দুটোরই কিন্তু ভার্সন 4.1, ঠিক আছে, মানে ফ্রি ভার্সন যেটা এখন, এখন তো 4.0 ভার্সন 4.1 তো এখনো দেয়নি, তো 4.0। তো আমার দুটো জিমেল অ্যাকাউন্ট থেকে দুটো আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে, আমি নিজে নোটিস করেছি একই রকম রিপ্লাই দেয় না, কারণ আমি বাকি জিমেল গুলো থেকে ওর সাথে ওইভাবে ওকে আমি নিজের মতো করে রেডি করিনি। মানে আমি হয়তো যেভাবে কথা বলি, যে টোনে কথা বলি, যেভাবে জিজ্ঞেস করি, এই যে সার্চ গুলো হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি একটু দেখবো যে কোথায় ভিসা সহজে পাওয়া যায়, ঠিক আছে, আমার ইচ্ছা হলো একটা, আমি ওখানে করলাম। তো আমি যদি আমার জিমেল দিয়ে করি, যেটা আমার নিজস্ব পার্সোনাল জিমেল, মোবাইলে সবসময় থাকে, তাহলে খুব সুন্দর রিপ্লাই দেয় অ্যাকচুয়ালি, আমার মতো করে রিপ্লাইটা দেয়। যখনই আমি ধর আমি অন্য একটা যে জিমেল, যেটা ওয়ার্কিং জিমেল ধর, ঠিক আছে, অফিসিয়াল আইডি বা এই যেটাতে তোদের ক্লাস হয়, ওই যেগুলোতে তোরা গুগল ড্রাইভে রয়েছিস, ওই অনেক পিওর ম্যাথামেটিক্স, ওটা দিয়ে খুললেই না ভুলভাল রিপ্লাই দেয়, কোনো যুক্তিহীন রিপ্লাই দেয়, ঠিক আছে। ফলে জানি না, হয়তো করে করে কিছু একটা জিজ্ঞেস করে ওর টেন্ডেন্সি হয়তো ক্যাচ করেছে, সেই হিসাবেও ভালো রিপ্লাই দেয়। ফলে আমার মনে হয় না ওটাকে ওই সব ম্যাথামেটিক্স এর কাজের জন্য ইউজ করা উচিত, ঠিক আছে, আমি একদমই ইউজ করি না, ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মতো করে কিছু কাজ যদি দরকার হয়, কিছু যদি মনে হয় করলাম, ঠিক আছে। কিন্তু ওকে ওইভাবে তুই যদি ওকে ইউজ করিস, তাহলে ওটাতে অ্যাকচুয়ালি কিন্তু তুই তোর জিনিসগুলো তুই ভুল শিখে যাবি, এবং সত্যিই খুব তোর যদি অভিজ্ঞতা না থাকে, তুই যদি কনসেপ্টটা নিজের ক্লিয়ার না থাকে, তুই যদি ওকে দিয়ে যদি ক্লিয়ারটা করাতে চাস, তো তুই অ্যাকচুয়ালি ভুল বুঝে দিবি, তুই অ্যাকচুয়ালি ভুল বুঝে যাবি, ঠিক আছে। এটা আমি দেখেছি, কারণ আমাদের পিএইচডিতে প্রেজেন্টেশন দিতে হয়, তো অনেকেই ল্যাটেকটা টাইপ করতে পারে না, আমার নিজেরও ল্যাটেক টাইপ করতে অসুবিধা হয় বেশ, ঠিক আছে, এটা হয়, মানে ল্যাটেকে খুব অসুবিধা, কারণ ছোট ছোট অনেক কোড থাকে, এটা সামান্য স্ল্যাশ দিতে ভুলে গেলাম, ব্যাস, আর কম্পাইলই হচ্ছে না, অসুবিধা হয়। সেগুলো চ্যাট জিপিটিকে দিয়ে করানো যেতে পারে টুকিটাকি কাজ। এবার যখন আমি হিউজ প্রোডাকশন লেখা, ধর আমি ল্যাটেকে লিখছি,
একটা বড় কিছু, আমি চ্যাট জিপিকে দিয়ে যদি করাই, ঠিক আছে, বা যারা করিয়ে এনে আমি দেখেছি যারা প্রেজেন্টেশন দিচ্ছে, মারাত্মক ভুল দিয়েছে, মানে স্লাইডটা গোটাটা ভুল লেখা, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে এখানে তো প্রফেসররা থাকে না, প্রফেসররা থাকে, তারা জানে কি দেখলে কি লেখা আছে, কেন লেখা আছে, তারা জিজ্ঞেস করবে এটা কেন লিখেছে, ঠিক আছে। তারা খুব অ্যাডভান্স লেভেলের প্রফেসর, কারণ আমাদের ডিপার্টমেন্টে খুব বড় বড় লেভেলের প্রফেসর আছে, নাসি সায়েন্টিস্ট, কেউ ইন্ডিয়ান সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ভালো ভালো প্রফেসর, দেখলেই বলে দেবে ভুল লেখা, কি সব লিখে এনেছো, ভাগো এখান থেকে, ভাগিয়ে দেবে। ফলে আমি দেখেছি যে কত রকমের ভুল হয়। তো চ্যাট জিপিটির দিকে ওসব পড়ানো উচিত না অ্যাকচুয়ালি, চ্যাট জিপিটি ওই পারপাসের জন্য নয় যে পারপাসের জন্য এই মুহূর্তে রয়েছে। যাই হোক, সেটা ডিফারেন্ট ডিসকাশন, এটা অন্য ক্লাস। তো ডু নট এনগেজ ইউর সেলফ উইথ দ্যাট কাইন্ড অফ থিংস, ঠিক আছে। বেটার না হয় যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তুমি ওখানে জিজ্ঞেস করে কিছু বার করে নিতে পারো, কিছু নতুন আইডিয়া বার করতে পারো। বাট তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে কোনো একটা সাবজেক্টের বিষয়ে, তুমি যদি জিজ্ঞেস করো, তুমি সম্পূর্ণ ভুল বুঝে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এর জন্য চ্যাট জিপিটি দায়ী নয়, কিন্তু এর জন্য যে কোনো প্রসেসিং, যে কোনো প্রসেসর, যে কোনো থিঙ্কারই এই জন্য দায়ী। তুমি একটা জিনিস আমাকে জিজ্ঞেস করছো, আরেকটা জিনিস আরেকজনকে জিজ্ঞেস করছো, দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য পাবে, ঠিক আছে। এটা এটা একটা খুব ব্যক্তিগত, মানে একটা খুব যুক্তিপূর্ণ ব্যাপার। তো উই ডু নট এনগেজ অন দ্যাট ম্যাটার। যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের 200 নম্বরের সিলেবাস, ঠিক আছে। আমরা যেটা তোকে টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে এই, আজকের ক্লাসটা এসব আলোচনা করতে গিয়ে কেটে যাচ্ছে, কিন্তু সিলেবাস থরলি জানাটা খুব দরকার, আমাদের কি করতে হবে সেটা জানাটা খুব দরকার। সেটা হচ্ছে পার্ট বি থেকে মোটামুটি ভাবে তোকে 15টা কোশ্চেন, বেশি বলছি না, 15টা, 25টা করতে হয়, 15টা, ঠিক আছে, 15টা কোশ্চেন টার্গেট রাখতে হবে, 15টা। পার্ট সি থেকে তোকে টার্গেট রাখতে হবে 10টা, ঠিক হয়। 10টা অনেক বেশি, কিন্তু পার্ট সিটা একটু টাফ হয়, 10টা যথেষ্ট ঝামেলা, তো গলাটা হঠাৎ বসে গেছে, সকালবেলা তোদের পড়িয়েছি, ঠিক আছে। যদি তুই এই দুটো করিস তাহলে তুই মোটামুটি 92.5 পাচ্ছিস, এখানে 45 আর এখানে বাকিটা, ঠিক আছে, এটা 47.5 আর কি। তো 92.5। একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ বল। বলছি এইগুলোর মধ্যে থেকে ওই স্ট্যাটিস্টিক্স তারপরে অ্যাপ্লাইড ওই পার্ট গুলো কোথায় থাকছে বুঝতে পারছি না। সব জায়গাতেই থাকছে, পার্ট বি তেও থাকবে, পার্ট সি তেও থাকবে, দুটোতেই থাকবে। পিওরের কি এরকম 15টা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি এরকম পেয়ে যাবো? হ্যাঁ, এইটাই তোকে স্কিম করতে হবে, তোকে কোশ্চেন পেপারটাকে ঘাঁটতে হবে, তোর এরকম 15টা কোশ্চেন তুই পাবি। সিএসআইআর পরীক্ষাতে, নেটের পরীক্ষাতে এমন কোশ্চেন দেয় যেই কোশ্চেনটা করা যাবে, যেই এমন মার্কস থাকে যাতে তোর জিআরএফটা হয়। সব ব্রাঞ্চের ম্যাথমেটিক্স এর লোকেরাও অ্যাপ্লাইড পিওর স্ট্যাটিস্টিক্স? হ্যাঁ একদম, অ্যাপ্লাইড দেরও এটা করতে হবে, পিওর সবাইকেই করতে হবে, তুমি অ্যাপ্লাইড এর হও না হও, ঠিক আছে, তোমাকে পিওর পড়তেই হবে। স্ট্যাটিস্টিক্স এর জন্য অতটা পিওর লাগে না, কারণ স্ট্যাটিস্টিক্সের যে পেপারটা থাকে, দেখ না, এখানে তোর 40 নাম্বারে দেওয়া আছে, 25টা করতে হচ্ছে, 35, মানে এখানে বাকি কত পড়েছে, 15টা কোশ্চেন পড়েছে স্ট্যাটিস্টিক্সে। এলপিপির পার্টটা কোনটায় দেবে? হ্যাঁ, এলপিবি দুটোতেই দেবে, এটাতেও একটা দেবে, এটাতেও একটা দেবে। যা যা সিলেবাসে আমি বললাম সব পার্ট বি তেও আছে, পার্ট সি তেও আছে, ঠিক আছে। এমসিকিউ আছে, এমএসকিউ আছে। পার্ট এ থেকে তুই করলি হচ্ছে ওই ধর 7টা কোশ্চেন, খুব বললাম না, 7টা, তো এখানে আরো 14 মার্কস পেলি, ঠিক আছে। তাহলে মোটামুটি তোর মার্কস হলো হচ্ছে এই 106.5। ভাবে মানে কি এলিমেন্টারি লেভেলের, কিন্তু তাও পারা যায় না। এইটা করা যাবে, এটা মিনিমাম, দিস ইজ মিনিমাম, এইটা করা যাবে, এটা মিনিমাম, ওকে, মিনিমাম বলছি, আমি খুব হাইফাই বলছি না। আমি যেটা টার্গেটটা তোকে দেবো সেটা একটু বেশি এর থেকে, ঠিক আছে। আমি আপাতত মিনিমামটা বলছি, যতটুকুনি করতে হবে মিনিমাম,
তাই এখানে তুই 106.5 তুই করতে পারবি, পেতে পারিস। এবং এর পরেও এইটা মিনিমাম কোশ্চেন যেটা সত্যি অ্যাটেন্ড করা যায়। এই যে এখানে এই যে 106 নম্বরের যে মার্কস আছে না, এটা সত্যিই করা যায়, মানে কনসেপচুয়াল, এটা কোনোটা ক্যালকুলেটিভ নয়। ওকে, নট ক্যালকুলেটিভ। এই জন্য আমি বলছি কোনো ক্যালকুলেশন নেই এতে। তোকে কসি রেসিডিউ বার করে বিশাল বড় কমপ্লেক্স ইন্টিগ্রেশন সলভ করতে হবে না। কনসেপচুয়াল কোশ্চেন শুধুমাত্র, নট ক্যালকুলেটিভ পার্ট। এটাই মজা, এটাই খেলা ভাই। ঠিক আছে, এই যে 100 নাম্বারের পেপারটা না, এটা কনসেপচুয়াল পেপার, তুই দেখলে আনসার করে দিবি যদি থিওরি তো ঠিক থাকে। ওকে, থিওরির গল্প শুধুমাত্র, ইংলিশের খেলা। ঠিক আছে, আর কিচ্ছু নেই, কোনো ক্যালকুলেশন বলছি না আমি এখানে। এই যে 15, 10, 7, এতে কোনো ক্যালকুলেশন লাগবে না, এটা উইদাউট ক্যালকুলেশন। এরপরেও তুই ক্যালকুলেশন এখানে অ্যাপ্লাইড নেই, তার মানে এইটা পুরো পিওরের পার্ট। ঠিক আছে, এটা পুরো কনসেপচুয়াল, কোনো ক্যালকুলেশন নেই। এটা অ্যাপ্লাইড এর পার্ট নেই, যেখানে তোর ক্যালকুলেশন আছে, ওডি পিডি, বা তোকে একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন সলভ করে দিল, বা তোকে একটা ডিটারমিনেন্ট বার করতে দিল, বা তোকে একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কতগুলো নাম্বার আছে এলিমেন্টের বার করতে দিল। ক্যালকুলেশন নেই এর মধ্যে, এরপরে ক্যালকুলেশন আসবে বলছি কি, এরপরে আরো ক্যালকুলেশন আসবে। এরপরে তুই আরো মিনিমাম 3টে কোশ্চেন ক্যালকুলেশনে করতেই পারবি, আরো কঠিন কোশ্চেন হয়। মিনিমাম 3টে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন পার্ট। মিনিমাম 3টে কোশ্চেন পার্ট বি থেকে, মিনিমাম 3টে কোশ্চেন পার্ট সি থেকে, মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন, আমি খুব কম করে দুটোই ধরছি, 2টো কোশ্চেন ক্যালকুলেশন করতে পারবি পার্ট এ থেকে। মিনিমাম রিজনিং বা ক্যালকুলেশন নিয়ে আরো আরো মিনিমাম বলছি 2টো কোশ্চেন করতে পারবি, 2টো, খুব কম করে ধরছি। ঠিক আছে, তাহলেও সব মিলিয়ে কত হয়? 3 × 3 প্লাস 2 × 4.75 প্লাস 2 × 2, তাহলে কত? 22 মার্কস, 22.5। তাহলে টোটাল তুই কত করছিস দেখ, 106.5, 22.5, তুই 129 নাম্বারে কোশ্চেন করছিস। এবং যদি 129 নাম্বারে কোশ্চেন কোনো পাকামি না করে যেটুকুনি শিখিয়েছি তার মধ্যেই করে আসিস, তোর র্যাঙ্ক 1 থেকে 50-এর মধ্যে আসবে। জুন মাসের পরীক্ষাটাতে, কারণ এই ডিসেম্বরের পর এটা ফেব্রুয়ারিতে হলো, ওর কোনো এখনো রেজাল্ট, নাম্বার বেরিয়েছে শুধুমাত্র, কিন্তু রেজাল্ট আউট হয়নি, মানে র্যাঙ্কিং করা যাবে না, কাট অফ বেরোয়নি। কিন্তু জুন মাসের পরীক্ষাটাতে 129 পেয়ে 39 র্যাঙ্ক করেছে, অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 39 জেনারেল। ঠিক আছে, 129 পেয়ে, 129 বলছি, অল ওভার র্যাঙ্ক 39। ওকে, 1 থেকে 50, আমি আরো ছেড়ে দিচ্ছি, 1 থেকে 50 বাদ দেয়, 1 থেকে 100 র্যাঙ্ক করেছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা AIR, অল ইন্ডিয়া র্যাঙ্ক এটা। শুধু যেটুকুনি বলছি সেটুকুনি করলে, এরপরেও আরো করা যাবে। ঠিক আছে, আরো করা যাবে, কিন্তু আমি তাও যাচ্ছি না। আমি মাত্র 12টা কোশ্চেন বলেছি পার্ট সি তে, পার্ট বি তে 18টা, 25টা কোশ্চেন করতে হয়, এতে 12টা, এতে 9টা কোশ্চেন, এখানে 15টা করতে হয়। প্রত্যেকটা থেকে 7টা 8টা করে কোশ্চেন ছেড়ে দিয়েছি, করার দরকার নেই। পার্ট সি তে নেগেটিভ মার্কিং নেই, সবই ঠিক দিয়ে আসা উচিত, কিছুই বাদ দেওয়া উচিত না, কোনোবার লেগে গেল। ঠিক আছে, পার্ট সি তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, নেগেটিভ মার্কিং নেই যখন 20টা কোশ্চেনই করে দিয়ে আসতে হয়। ঠিক আছে, ওখানে ওখানে আবার মানে আমি 12টা বলেছি, 12টাই করে দিয়ে, আরে নেগেটিভ মার্কিং নেই তো, যেটা মনে হচ্ছে আন্দাজেই মেরে দিয়ে হয় না, যদি লেগে যায় তো খুবই ভালো না, এবং লোকেতে লেগেও যায়। ঠিক আছে, আমাদের আন্দাজটা অতটা খারাপ নয়, সত্যিই লেগে যায়। আমি এমন একজনকে চিনি যে পার্ট বি তে, পার্ট সি তে মাত্র 7টা কোশ্চেন করেছিল, এবং বাকি 13টা কোশ্চেন ও বিসি টিক দিয়ে দিয়েছিল, বিসি 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 টিক দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং তার মধ্যে 3টে কোশ্চেন ঠিক হয়ে গেছিল, ওর 1 নাম্বারের জন্য এলএফ হয়ে গেছিল। ঠিক আছে, ঠিক আছে, ফলে এখানে কেন নেগেটিভ মার্কিং দিচ্ছে না এটাও বুঝতে হবে, এসব কেউ তোকে বলবে না, কোনো ইনস্টিটিউট বলবে না এখানে নেগেটিভ মার্কিং দিচ্ছে না কেন। তোর যে ভাবার ক্ষমতা, ঠিক আছে, তোর আন্দাজের ক্ষমতা, এগুলোকেও এখানে গুরুত্ব দিচ্ছে, তাই নেগেটিভ মার্কিং দেয়নি। নেগেটিভ মার্কিং দিচ্ছে না কেন, কারণ তোকে বলছে যে তোমার কতটা এবিলিটি আছে আন্দাজ করার,
সেটা দেখাও, কারণ রিসার্চে এটাই তো দরকার। রিসার্চে তোকে ভাবতে হবে যে এটা থেকে এটা হতে পারে, তুই তো আন্দাজেই গেস করছিস না, তুই তো হাইপোথেটিক্যালি ভাবছিস এটা থেকে এটা হতে পারে, সেটা আদৌ হতে পারে কি? যেমন আইনস্টাইন কি করে থিওরি অফ রিলেটিভিটি ভেবেছিল, আমরা ম্যানিফোল্ড পড়ছি, আইনস্টাইনের কথা তো আসবেই, বারবার আসবে। তো কেন ভেবেছে? তার মনে হয়েছিল যে একটা মানুষ ওপর থেকে নিচে পড়লে সে আদৌ সে নিজে পড়ছে নাকি পৃথিবীটা ওর দিকে এগিয়ে যাচ্ছে, কি হচ্ছে, সে পৃথিবীর দিকে পড়ছে নাকি পৃথিবী ওর দিকে এগোচ্ছে? আন্দাজে ভেবেছিল না, এটা কি কথা, পৃথিবীর দিকে এগোচ্ছে, নিউটন বলে দিয়ে গেছে গ্র্যাভিটেশনের রুল, কিন্তু আমরা তো দেখেছি ম্যানিফোল্ডে স্টার্টিং ক্লাসেই বলেছি এটা হয় না, সত্যিই পৃথিবী এগোয়। ঠিক আছে, দেয়ার ইজ নাথিং কল গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন ইজ দ্য এফেক্ট অফ টপোলজিক্যাল ম্যানিফোল্ড, 4 ডাইমেনশনাল টপোলজিক্যাল ম্যানিফোল্ড, যেটা হচ্ছে 4 ডাইমেনশন স্পেস এন্ড টাইম। ঠিক আছে, এটা তো কল্পনা, ধরে নেওয়া, ধরে নিয়েছে, মানে তোমার ধরার আন্দাজের ক্যাপাসিটিটা কত, তাই জন্য এখানে কোনো নেগেটিভ মার্কিং দেয়নি। ঠিক আছে, তোমার আন্দাজ করার ক্যাপাসিটি কত, তুমি কতটা নিজের রিজনিং অ্যাবিলিটি লাগাতে পারো, ঠিক আছে, তোমার বুদ্ধি, উপস্থিত বুদ্ধি তুমি কতটা লাগাতে পারো। সিএসআইআর নেট শুধু একটা পরীক্ষা নয়, তোমাকে টেস্ট করা তোমার উপস্থিত বুদ্ধি কত আছে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কোশ্চেন তো উপস্থিত বুদ্ধি থাকে, দেখেছি 3-4টে 5-6টা কোশ্চেন উপস্থিত বুদ্ধি পেয়ে যাবে, এত ফালতু কোশ্চেন হয়, এমন কিছু কোশ্চেন হয় একটা রিয়েল এর কোশ্চেন করে তোর তোর মাথা খারাপ হয়ে যাবে। বলছে রিয়েল থেকে 0-1-এ কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে, এই ফেব্রুয়ারির কোশ্চেন, ডিসেম্বরের পেপার বলছে, বলছে 0 একখানাও নেই, একখানা আছে, দুখানা আছে, তিনখানা আছে, এটা বলছে কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে 8 থেকে 0-1, কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে 8 থেকে 0-1-এ, কি রে, কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আছে 8 থেকে 0? হবে না, দুটো, দুটো। কেন? কারণ আর হচ্ছে খুব সিম্পল, আর কানেক্টেড, এইটা ডিসকানেক্টেড, তো কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড, তাহলে আর তাহলে এই ফাংশনটাকে কি হতে হবে, কনস্ট্যান্ট ফাংশন হতে হবে, কারণ এইটা হতে পুরো 0-1 দিতে পারবে না, কারণ 0-1 ডিসকানেক্টেড। ও আচ্ছা, দুটো আছে তাই জন্য দুটো আছে, ফাংশনটা আইদার 0 দেবে নাহলে ফাংশনটা 1 দেবে, দুটো ফাংশন আছে, টিক দাও, ছেড়ে দাও, হয়ে গেল। কত নাম্বার দিয়েছে? 3 নম্বরের কোশ্চেন, এটা কতক্ষণ লাগলো? 10 সেকেন্ডও লাগেনি। ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়েছে, এইবারে পরীক্ষায় দিয়েছে, 10 সেকেন্ডও লাগবে না, তুই যদি ব্যাপারটা তুই জানিস, বেসিক কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড, হয়ে গেল। এটা কি সেট? ডিসকানেক্টেড, নাচো, কারণ ফাংশনটাকে কন্টিনিউয়াস হতেই হবে বলে দিয়েছে, আরটা কানেক্টেড থাকতেই হবে, তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট হবে, একমাত্র কনস্ট্যান্ট হলেই কানেক্টেড থাকবে, শুধুমাত্র 0-তে ম্যাপ করছে না, শুধুমাত্র 1-এ ম্যাপ করছে, কটা ফাংশন? দুটো, ঝামেলা শেষ। কত নম্বর? 3 নম্বর, ফ্রিতে দিচ্ছে, বলছে নিয়ে যাও, লোকজন বলছে না নেবো না, কি বলবো এরপরে, লোকজন বলছে নেবো না, ফ্রিতে দিচ্ছে, এটা ফ্রি এর নাম্বার, এটা লোকজন বলছে না নেবো না, আমি বুঝি না, আমি এখানে ছেড়ে দেবো, লোকজন ছেড়ে দিয়ে আসছে কোশ্চেনটা। কি কি আজব মানুষ, মানুষ নাকি অমানুষ। ঠিক আছে, এত সহজ কোশ্চেন দেয়, কনসেপ্ট দেয়, বেসিক কনসেপ্ট, কোনো ক্যালকুলেশন লাগে না। ঠিক আছে, এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে, এরকম অর্ডিনারি কোশ্চেন দেয়, এবং সেই কোশ্চেনগুলো করা যায়। অত যদি মনে হয় না আমি না এই যে 25টাই করে আসবো, তাহলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, তোমাকে এই 20টাই ঠিক করে আসতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, ঠিক আছে, প্রচুর পড়াশোনা, 25টাই ঠিক করতে হবে, 20টাই ঠিক করতে হবে, প্রচুর এরকম কনসেপ্ট বেসড কোশ্চেন কটা দেবে? লিখে দিয়েছি, লিখে দিয়েছি, এগুলো সবই কনসেপ্ট বেসডই দেবে? এইগুলো সব কনসেপ্ট বেস থেকে, এখানে এরপরে ক্যালকুলেশন বেস থাকবে, এটা মিনিমাম লেখা আছে, এরপর আরো বেশি থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবং তোমাকে এই সব কোশ্চেনই আগে খুঁজে বার করতে হবে, আগে আমি এসব সস্তার কোশ্চেন করবো, যেমন আমি একটা ডিটারমিনেন্ট বলছে 5x5, সব লেখা আছে, কাদা কাদা লেখা আছে, এইটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করলেও তোমাকে 3 নাম্বার দেবে, আবার আর থেকে 0-1-এ কটা ফাংশন আছে বার করলেও 3 নাম্বার দেবে, তা তুমি কোনটা করবে? আট থেকে আমি ডিটারমিনেন্ট বার করবো না, লোকজন বলে আমি ডিটারমিনেন্ট বার করবো, আমি ওটা শিখেছি,
সে 5x5 সমস্ত সাব ম্যাট্রিক্স বার করে, মাইনর বার করে, পুরো গোষ্ঠীর তুষ্টি করে দিয়ে 3 নাম্বার নিয়ে আসছে। আমি এই 3 নাম্বার নেবো, আমি কেন এই 3 নাম্বার নেবো না? আমি এটা হচ্ছে কোশ্চেন চয়েস করা। তোকে যেটা সিএসআইআর এটা শিখতে হবে। ইউ হ্যাভ টু চুজ পার্টিকুলার। আমি ওটা চাই না, আমি ডিটারমিনেন্ট বার করতে পারি না, আমি করবো না। আমি 5x5 ডিটারমিনেন্ট বার করবো না। কে মেরে ফেলছে আমাকে? কেউ মেরে ফেলছে না, আমি এইটা করবো, যেটা করে আমি ইনস্ট্যান্ট নাম্বার। আমার সময় নষ্ট করার সময় নেই। এটাই হচ্ছে উপস্থিত বুদ্ধি। তোমাকে প্রভোকিং কোশ্চেন দেবে, এই করতে পারিস, করতে পারিস, এই বল তুই নাম্বার বার করতে পারিস, গ্রুপের কটা এলিমেন্ট আছে বার করতে পারিস? তোমরা হ্যাঁ বার করতে পারি, হ্যাঁ লিখে দাও। লিখতে গিয়ে তোমার 15 মিনিট চলে গেল। তোমাকে 21 অর্ডারের একটা গ্রুপ দেওয়া আছে, তুমি নাম্বার অফ এলিমেন্ট বার করে তোমার 15 মিনিট চলে গেল, হয়ে গেল, গল্প হয়ে গেছে। কত নম্বর পেলে? 15 মিনিট খেলে 3 নম্বর। আমি 15 মিনিট খেলে কত নম্বর পেলাম? 3 নম্বর। আমি 15 সেকেন্ড খেলে কত নম্বর পেলাম? 3 নম্বর। তাহলে কে এগিয়ে আছে? তুই না আমি? আমি। সিম্পল বা, ঠিক আছে? এই জিনিসগুলোই বোঝানোটা হচ্ছে আমার এই ক্লাসের পারপাস, ঠিক আছে? এই জিনিসগুলো বোঝানো। ফলে ওই দেখবি সমস্ত যারা যারা পড়াচ্ছে, আমি অনেকের পড়ানো দেখেছি, লোকজন শেয়ার করে, পুরো মানে কিচ্ছু বাদ নেই যে তারা পড়াচ্ছে না, সব সব। আরে অত পড়ে কি হবে? অত পড়ে বাচ্চা গুলিয়ে যাবে, সে কিছু বুঝতে পারবে না, কি করবে সে? মানে পুরো বই ধরে ধরে লাইন বাই লাইন সব পড়িয়ে যাচ্ছে, কোনো লাভ নেই, তোমার কিচ্ছু কাজে লাগবে না। তোমার যদি গোটা বইতে 500 পাতার বই হয়, তাহলে 50 পাতা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে, কারণ 50 পাতাটা হচ্ছে এই 500 পাতার জিস্ট কনসেপ্ট, তোমার শুধু ওইটুকুনি কাজে লাগবে। তাহলে আমরা কোনটা পড়বো? 500 পাতা পড়বো নাকি 50 পাতা পড়বো? 50 পাতা পড়বো, ঠিক আছে? ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। এটাই হচ্ছে এই সিএসআইআর নেটের আসল বক্তব্য, ঠিক আছে? বলো, আমি সবকিছুই তোমাদের আলোচনা করে দিলাম, সবকিছু ডিসকাস করে দিয়েছি। সিলেবাস নিয়ে কি দরকার, কিভাবে পড়তে হবে, কি করার দরকার, কতটুকুনি করতে হবে, কিভাবে করতে হবে, সবই বলেছি। এবার আমি যেটা পড়াবো সেই ক্লাসটুকু শুধুমাত্র করতে আসতে হবে, ঠিক আছে? ওইটুকুনি তোমাদের এমএসসি স্টুডেন্টদের জন্য। যদি তুমি ঠিক মতো করো, তাহলে যখন তুমি এক বছর প্রায় 1.5 বছর পরে তুমি যখন এমএসসি কোয়ালিফাই করবে, ঠিক আছে, যদি আমার কাছে কন্টিনিউয়াসলি তুমি টাচে থাকো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে থাকো, তা তোমার 1.5 বছর পরে তোমার এমএসসি কমপ্লিট হওয়ার পরেই তুমি নেটটা তুমি পেয়ে যাবে। এখন থেকে তুমি নেটের, আমি তো বলবো যে জুনের যে নেটটা, যেটা মোটামুটি জুলাই আগস্টে হবে, সেই নেটের ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দিতে যাবে, দেখবে কি পরীক্ষা দেয়, পরীক্ষায় কি করতে পারছো, কি করতে পারছো না, দেখবে। মানে আমাদের থার্ড সেমিস্টারে যেটা হবে, হ্যাঁ, তোমাদের এই বছরের জুন মাসের পরীক্ষা হয়, জুন মাস আর ডিসেম্বরে হয়। ডিসেম্বরের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হলো, জুলাইয়ে হবে হয়তো, ঠিক আছে? তো সেই সময় পরীক্ষার ফর্মটা ফিল আপ করবে এবং পরীক্ষাটা দেবে, দেখো কি হবে, কি হয়, ঠিক আছে? এভাবে পরীক্ষা দিতে হবে। এটা একটা কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম, এটা ভুললে হবে না, ঠিক আছে? এটা কম্পিটিটিভ এক্সাম, এটা আজকে পড়লাম কালকে পাস করে গেলাম তা হয় না, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম, এটা পড়তে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। মানে এটা ভাবাটা বৃথা যে আমি আজকে পড়া শুরু করলাম, কালকেই পরীক্ষা পাস করে যাবো, হবে না। লোকজন গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম জন্মের পর বছরের পর বছর দিয়ে যাচ্ছে, হচ্ছে না, আর তোমার হয়ে যাবে? তার জন্য সময় লাগবে, তার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে, কনস্ট্যান্টলি থাকতে হবে। শুধু আমি যেটুকুনি পড়াচ্ছি ওইটুকুনি বাড়িতে একবার উল্টে দেখে নেবে। বাসে করে কলেজ যাচ্ছ, উল্টে দেখে নিলে, পরের দিন আমি আজকে পড়ালাম, কালকে কলেজ যাচ্ছ বাসে করে, উল্টে দেখে নিলে, নোটটা মাথায় থেকে যাবে ব্যাপারটা। তারপরে নেক্সট দিন ক্লাসে এসো, ঠিক আছে? ওই নোটটা, ওইটুকুনি নোট তুমি লিখে প্র্যাকটিস করে নিলে, 8 ঘন্টা লাগবে। আমি সব বুঝিয়ে দিয়েছি, 8 ঘন্টা লাগে প্র্যাকটিস করতে, ওইটুকুনি করে নিলে ক্লাসে এসে, আর তোমার কিচ্ছু করতে হবে না, এইটুকুনি করো। করতে পারলে পড়তে পারবে। এবার মনে করে যে আমি এইটুকুনিও করতে পারবো না, আমি ফাঁকি মারবো, আমার কিছু করার নেই বাবা, আমি জানি না, ঠিক আছে? একদম আমি আগে থেকেই হাত তুলে দেখেছি সব ব্যাপারে। আমার কাজ হচ্ছে তোমাদের শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, করিয়ে দেওয়া, তারপরে তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে? এই যে বিএসসি তে লোকজন বলে একদম গুলিয়ে খাইয়ে দিচ্ছে, বিএসসি কিছু লোকজন খুব অন্যায় করছে, কারণ তারা এমএসসির ব্যাপারটা জানে না। এই যারা এই যে গুলিয়ে খেয়ে এসেছে এমএসসি, তারা এমএসসি থেকে ঠকে যাচ্ছে, সবাই জানে। বিএসসি তে কি করছে? আমাদের কলেজে ওই
একটা ছেলে আছে মোটা মতন করে, ও খালি এক কথাই বলে যায়, ও কিছুই এখন ক্লাসে বুঝতে পারে না, আর খালি বলে যে বিএসসি তে পরীক্ষার আগে পড়ে 80-70 পেয়ে যেতাম, এখন কিছুই বুঝতে পারছি না। কিছুই পাবে না এবার, ঠিক আছে, গল্প হয়ে গেছে তার। এর গল্প হওয়ার জন্য দায়ী হচ্ছে বিএসসি তে যারা প্রাইভেট পড়াচ্ছে তারা। কলেজে বিএসসি তে কোনো কলেজের স্টুডেন্ট স্যারেরা দায়ী নয়, কলেজের স্যারেদের কোনো দায় কোনোদিন ছিল না, তাই লোকজন প্রাইভেটে পড়তে যায়। বিএসসি তে পড়ানোর ধরন খুব বাজে, ঠিক আছে, খুব বাজে। এবং তারা মনে করে যে প্রচুর পড়াচ্ছে এবং প্রচুর রোজগার করছে মানেই পুরো সব উদ্ধার করে দিয়েছে, তা নয়। স্যার ওই ইসমাইল স্যার, কিরণ স্যার এত ভালোই পড়ায়। আমি এই নিয়ে কোনো কমেন্ট করবো না, কে ভালো পড়ায় কে খারাপ পড়ায় আমি কোনো কমেন্ট করবো না, ঠিক আছে, কোনো কমেন্ট করবো না। তারা ব্যক্তিগতভাবে পড়ায়, আমি অনেকের নাম জানি, অনেককে চিনি, আমি কারোর ব্যাপারে কোনো কমেন্ট করবো না, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেভাবে তারা পড়াচ্ছে, সবাই যেভাবে পড়াচ্ছে, পড়ানোর ধরনটা ভুল, ঠিক আছে, পড়ানোর ধরনটা ভুল, ঠিক আছে, বিএসসি পড়ানোর ধরনটা ভুল। সে যারা পড়াচ্ছে তাদের কথা বললি, বা যারা বাকিরা যারা আছে তাদের সবাই যারা পড়াচ্ছে ভুল পড়ানো। তারা পড়াচ্ছে এইভাবে যে তারা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে, সেই রিলেটেড অঙ্ক করিয়ে দিচ্ছে, পরীক্ষায় বলে দিচ্ছে যে এগুলো এগুলো আসতে পারে, এই থিওরি গুলো তোমাকে রেডি করো, এইভাবে পড়ে চলে যাচ্ছে, লোকজন বলছে এটাতে হয়ে যাচ্ছে এবং নাম্বার পেয়ে আসছে। ওতে পড়া হয় না, ওতে অ্যাকচুয়ালি বিএসসি হচ্ছে না, ওতে বিএসসি নাম্বার পাওয়াই হচ্ছে। আর তুমি মনে করছো যে আমি নাম্বার পেয়ে যাচ্ছি, আমার কনসেপ্ট একদম এ ক্লাস আছে, নেই, সেটা নেই, এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে, লোকজন যেভাবে পড়াচ্ছে সেভাবে নেই। যেমন আমি তোকে একটা একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, কারণ আমরা এই জিনিসগুলো করবো তো। আমরা জানি তো ডিরিচলেট ফাংশন, হ্যাঁ আমরা জানি সাইন এক্স ফাংশন। বলতে পারবি এদের দুজনের মধ্যে কি সিমিলারিটি আছে? বিএসসি ডিরিচলেট ফাংশন তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 দেবে যখন রেশনালে থাকবে, আর সিমিলারিটি মানে কি মাইনাস। আছে? হ্যাঁ সেটা আমি হ্যাঁ জানি, 1 হ্যাঁ 0 1 -1 এক্স এক্স স্কোয়ার, যা ইচ্ছা হতে পারে, রেশনালের জন্য একরকম, ইরেশনালের জন্য আরেক রকম। ভালো কথা, সাইন এক্স আর ডিরিচলেট ফাংশনের মধ্যে সিমিলারিটি কি আছে? কি সিমিলারিটি আছে? সাইন এক্স কন্টিনিউয়াস, এটা ডিসকন্টিনিউয়াস, কোনো সিমিলারিটি নেই। এটা ইন্টিগ্রেবল, রিমান ইন্টিগ্রেবল নয়, কোনো রেঞ্জ -1 থেকে 1 এর মধ্যে। না, আমি বলছি 1 0, আমি বলছি 10 -10 ডিরিচলেট, রেশনালের জন্য 10, ইরেশনালের জন্য -10, এটাও ডিরিচলেট ফাংশন। হ্যাঁ কি সিমিলারিটি আছে? ডিরিচলেট ফাংশন তোরা কবে পড়েছিলি? সেমিস্টার 4 রিমান ইন্টিগ্রেশনে, তাই তো? হ্যাঁ আমি তোকে বলছি, এবার দেখ কনসেপ্ট শেখা কাকে বলে। ডিরিচলেট ফাংশন হচ্ছে পিরিয়ডিক, সাইন এক্স ফাংশন হচ্ছে পিরিয়ডিক, এর কোনো পিরিয়ড নেই, উইথ নো এক্সিস্টিং পিরিয়ড। হ্যাঁ কিন্তু ওই হ্যাঁ, নেগেটিভ আর ফান্ডামেন্টাল পজিটিভের পিরিয়ড মধ্যে পাই, গল্প। এর কোনো ফান্ডামেন্টাল পিরিয়ড নেই, এর পিরিয়ড আছে। ডিরিচলেট ফাংশন পিরিয়ডিক। বল তোরা, ডিরিচলেট ফাংশনের পিরিয়ডই, কিন্তু পিরিয়ডটা প্রেডিক্ট করা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ সাইনেরটা করা পিরিয়ডটা যাচ্ছে। এক্সিস্ট করে না, কোনো ফান্ডামেন্টাল পিরিয়ড নেই। সাইন এক্স ফাংশন পিরিয়ডিক, কিন্তু পিরিয়ডটা আছে, পাই না, ফান্ডামেন্টাল পিরিয়ড আছে। বল তোরা এটা এমএসসি তে জেনেছিস, বিএসসি তে জেনেছিস, কোথাও জেনেছিস এটা আগে? সিম্পল, ইউ হ্যাভ ইউর আনসার, আর উত্তর দেওয়ার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে। এইটা বিএসসি সেমিস্টার 6 এ পড়ানো হতো, কোনো স্যার পড়ায়নি, আমি লিখে দেবো, কোনো লাভ হয়নি। ওরা ওরা ওই একটা বাঁধা ধরা গতের মধ্যে সবাই পড়াচ্ছে, এতেই ক্ষতিটা হচ্ছে, ঠিক আছে। এবং এটাতে অ্যাকচুয়ালি সবার প্রচুর নাম্বার উঠছে, মানে লোকজন ভাবছে না ঠিক, সবাই একদিকে দৌড়াচ্ছে, তার মানেই যেটা ঠিক রাস্তা তা নয়। তাহলে এই গ্যাপ গুলো ঠিক করবো কি করে? এই গ্যাপ গুলো তোরা এমএসসি আমার কাছে পড়ছিস, যদি কিছু ঠিক হয়, নেট পড়ছিস যদি ঠিক হয়, এই যে আমি তোকে বললাম, যদি এখন পড়ে তোর আমি যতগুলো বলবো যতটা ঠিক হয়, ঠিক আছে, এই এটাই একমাত্র ওয়ে। আর যদি আমার পরে তো যদি আমি যতটা বলবো যতটা বলতে পারি ততটা বলবো। সব তো আর তোকে আমি বিএসসি 3 বছরের 4 বছরের 3-4 বছরের বিএসসি তো আর 3 মাসে পড়িয়ে দেবো না, সেটা সম্ভব না, ঠিক আছে, সেটা হবে না। কিন্তু এই আলোচনা করতে করতে যতটুকুনি বেরিয়ে আসবে, আর তারপরে তোকে নিজেদের বইপত্র পড়তে হবে, এমএসসি পাস করার পরে শিখতে হবে তোকে আলাদা করে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এগুলো কিন্তু 3 বছর ধরে থরলি শেখা যায়, ঠিক আছে, থরলি। আমার কাছে আমার বাবার বন্ধুর একটা ছেলে আছে, ওর নাম দীপ, ও আমার কাছে ক্লাস 7 থেকে পড়ে, মানে আমি কোনোদিনই 7 8 পড়াতাম না, কিন্তু
কিন্তু ওর বাবা হচ্ছে মানে আমার বাবার বন্ধু, তো তুমি পড়াও, অনেক তুমি পড়াও। ও 7 থেকে আমার কাছে পড়ছে। ও ও ক্লাস 12 পাস করলো, তখন আমাকে বললো স্যার দাদা আমি ম্যাথামেটিক্স অনার্স নেবো। ম্যাথামেটিক্স অনার্স করছে, এখন সেমিস্টার 2 পড়ছে, অ্যানালিসিস পড়তে আসে আমার কাছে, অ্যানালিসিস অ্যালজেব্রা এগুলো পড়তে আসে, আমি ওকে অ্যানালিসিস পড়াচ্ছি ধরে ধরে। ঠিক আছে, কিছু করার নেই, আমি কোনো ফিজ নিই না, ও আমার মানে খুব কাছে বাবার বন্ধু, পড়তে আসে। এই গতকাল পড়তে এসেছিল, আবার আবার আমি আমাকে ফোন করবে দাদা কবে আসবো, আমি বলে দেবো এই কালকে আয়। দিল্লি চলে গেলে অনলাইনে ওকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, ওকে আমি বই পড়ার অভ্যেসে তৈরি করেছি, বই, ও নিজে বই পড়ছে, যদি আমি নাও পড়াতে পারি ওর বইটা পড়ে, বই পড়ে আসছে, শুধু বই পড়ছে, আমি ওকে বই পড়াই, বইয়ের পাশাপাশি মাপার সমস্ত এক্সারসাইজের অঙ্ক করাই, প্লাস বাটলে সারবার কিনিয়েছি, বাটলে সারবারের সমস্ত এক্সারসাইজ করাচ্ছি, প্লাস রুডিন কিনিয়েছি, রুডিনের সমস্ত এক্সারসাইজ করাচ্ছি। এই রিয়েল নাম্বার হলো, রিয়েল নাম্বারে সব কটা করিয়ে দিয়েছি, বাটলে সারবার, রুডিন। আর এছাড়া থিওরিতে যদি কোনো এক্সট্রা কিছু থাকে, যেমন রুডিনের থিওরিতে একটু জিনিস আছে, বাটলেতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, সেগুলো করিয়ে দিলাম। এবার সেট সিনার চলছে, আমি ওকে বললাম তুই আগে সিলেবাসের জন্য মাপার বলেছে আমি কমপ্লিট করে দিই, ফের আবার বাটলে সারবার নিয়ে বসবো, আবার রুডিনটা করিয়ে দেবো পুরো একদম। এবার খুব তাড়াতাড়ি আমি ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ক্লোজার, অ্যাডহেরেন্ট পয়েন্ট, এই যে ডেফিনেশন গুলো সমস্ত থিওরেম নিয়ে 3 ঘন্টার ক্লাসে বুঝিয়ে দিয়েছি, থরলি, যা যা যতটা ডিটেলে বলা যায় সব নিয়ে। ক্লোজ সেট কাকে বলে, ওপেন সেট কাকে বলে, 3 থেকে 4 ঘন্টা লাগে, বেশি লাগে না। সপ্তাহে 1 দিন 1.5 দিন আসেও আমার কাছে, এই বিকেল 4টে নাগাদ এলো, 5টা 6টা নাগাদ 7টা নাগাদ চলে যায়। ঠিক আছে, বলেছি ওই যে হয় না, লোকজন পড়াতে পারে না, সময় লাগে, এই ধরে বড়িয়েই যাচ্ছে, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। এবং আমি এটা বলছি না, আমাকে খুব হাইফাই করে বলেছি, খুব সাধারণ বলেছি, তোদেরকে পড়ালে তোরাও উড়ে যাবি, কোনো বই লাগবে না, এদের আলাদা করে কিছু খাটতে হয় না। পড়ানোর একটা ধরন আছে, যেটা অনার্সে ম্যাথামেটিক্সে তোকে বুঝতে হবে। ম্যাথামেটিক্স পড়ে নাম্বার কত পেয়ে গেলাম সেটা মানেই সব ঠিক হচ্ছে তা নয়, সবাই একদিকে হাঁটলে তা সেটাই যে ঠিক রাস্তা তা নয়। এটা এটা লোকজন এমএসসি তে এসে বুঝতে পারছে, বিশেষ করে ক্যালকাটাতে। বাকি যারা ক্যালকাটার বাইরে গেছে তারা তো ছেড়ে দেয়, যারা অ্যাপ্লাইড নিয়ে পড়ছে বা ক্যালকাটার বাইরে অন্য কোথাও পড়ছে তাতে তারা কোনোদিনই বুঝবে না। যারা ক্যালকাটাতে পিওর নিয়ে পড়ছে তারা হাড়ে হাড়ে বুঝবে যে এই এই গুরুত্বটা কি, কেন এই গুরুত্বটা কি। মানে এখানে ওই জিনিসটাকেই রেডি করতে হয় খুব খুব সামান্য ভাবে, খুব ইজিলি বলা যায় ব্যাপারগুলো, এমন কিছু আহামরি ব্যাপার না। এই যে থমাস ফাংশন পড়েছিল কি সেমিস্টার 4 রিমান ইন্টিগ্রেশনে ছিল, থমাস ফাংশন 1 আর 1/q এরকম হয়। ঠিক আছে, এটা রিমান ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই থমাস ফাংশন নিয়ে অনেক কিছু বলা যায়, অনেক ছোট 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 প্রপার্টি আছে, খুব গুরুত্বপূর্ণ কাউন্টার এক্সাম্পল এটা থমাস ফাংশন। ঠিক আছে, এই যে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, তার সাথে যে এই যে মোনোটনিক প্রপার্টি, এদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে যখন তুমি বক্স এক্স বক্স এক্স নিয়ে আলোচনা করো। ঠিক আছে, অনেক বিস্তারিত আলোচনা, যেগুলো ছোট 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 আলোচনা হয়, শুধুমাত্র একটা গতানুগতিক এই এই কন্টিনিউয়া কাকে বলে, লিমিট এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, লিমিটটা হয়ে যাচ্ছে, ও হবে না। ফলে দেখ আমার কাছে প্রতিদিন ক্লাসে আয়, আমি একদম প্রথম থেকেই পড়াবো। ঠিক আছে, ফলে সেই জিনিসগুলো যতটা যতটা আমার পক্ষে সম্ভব স্বল্প সময়ের মধ্যে করানো, আমি করানোর চেষ্টা করব, তোরাও শেখার চেষ্টা কর। ঠিক আছে, পাশাপাশি নিজের মনটাকে খোলা রাখো, মনের জানলা খোলা রাখো, যদি নতুন কিছু শিখতে পারো। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার, প্রতিদিন ক্লাসে আসো, নতুন নতুন কিছু শিখতে পাবে, প্রতিদিন ক্লাসে এসো। দেখো আজকে ক্লাসে এসে তুমি শিখে গেছো অলরেডি যে ডিরিচলেট ফাংশন পিরিয়ডিক হয়। ঠিক আছে, নতুন নতুন অনেক কিছু শিখতে পাবে, এবং সেই শেখাটার ওপরেই নেটের পরীক্ষাটা হয়। ঠিক আছে, এই শেখাটার ওপরেই এমএসসিটা দাঁড়িয়ে আছে, এই শেখাটার ওপরেই নেট হচ্ছে, এই শেখাটার ওপরেই পিএইচডি তুমি করবে। ঠিক আছে, ফলে এই যে ডিরিচলেট ফাংশন পিরিয়ড, এটা কত বড় একটা কাউন্টার এক্সাম্পল হতে পারে, ঠিক আছে, ধারণা নেই তোমার। ঠিক আছে, মানে এই জিনিসগুলো তোমাদের আস্তে 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 রপ্ত করতে হবে। ঠিক আছে, এবং এগুলো হবে, যা হয়ে গেছে বিএসসি তে ইটস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সিস্টেম বদলাতে হবে, ঠিক মতো জিনিসটাকে শিখতে হবে, আদারওয়াইজ হবে। ঠিক আছে, ফলে ক্লাসটা শুরু হলো, সবাই একটু বন্ধুদের সাথেও শেয়ার করো। ঠিক আছে, জাস্ট আমি শুরু করলাম এই ব্যাচটা, এমএসসি স্টুডেন্টদের নিয়েই শুরু করেছি, ফলে অনেকেই যারা আমার কাছে এমএসসি পড়ে বা এমএসসি পড়ে পাশ করে গেছে, এটা তাদের জন্য মেনলি নয়। ঠিক আছে, যে
মানে তারা 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 আর কি শেয়ার করবে, কারণ তারা তো শেয়ার করার জায়গাতেই নেই, তারা অর্ধেক বন্ধুরা তো অন্য লাইনে চলে গেছে, কেউ কেউ নেট পড়ছে। তোমরা যারা পড়ছো তারাই মেনলি শেয়ারটা করো, ঠিক আছে? ক্লাসটা সবার জন্যই, যারা এমএসসি পাস করে গেছে, এমএসসি পড়ছে, উভয়ের জন্যই, ঠিক আছে? আর যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাডমিশন ফিজটা অবশ্যই পেমেন্ট করে দেবে এবং ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? ফর্মটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফিল আপ করবে, যে জিমেল অ্যাকাউন্টটা তোমার ফোনে সবসময় থাকে, ঠিক আছে? রেকর্ডিং গুলো তোমরা অলরেডি রেকর্ডিং নিয়েছো, ইউটিউবে রেকর্ডিং গুলো পাবে, ওকে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে আজকের জন্য এখানেই শেষ করে, আজকে কিছু আলাদা করে পড়ানো হলো না, কারণ কিন্তু সিলেবাস নিয়ে আমাদের থরো ডিসকাস করতে হলো। ক্লাস শুরু হবে এই সপ্তাহে মাঝে, আমি একটা ক্লাস দেব, ঠিক আছে? ক্লাসটা চেষ্টা করিস অ্যাটেন্ড করা, মিস করে যাস না, রেকর্ডিং এর ভরসায় থাকিস না, ঠিক আছে? তাহলে হবে না, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাবি, মনে রাখতে পারবি না, রেকর্ডিং দেখলে দেখা হবে না। ক্লাসে আয়, অনেক কিছু শিখে যাবি। নেটটা এই মুহূর্তে তোদের এমএসসি তে দরকার নেই, নেটটা এমএসসি পরে দরকার। তাহলে এখন থেকে তুই যদি প্রিপারেশনটা অল্প অল্প করে নিতে থাকিস, ওই এক পা করে এগোলে এক সময় তুই কয়েকশো কিলোমিটার পৌঁছে যাবে, সেটাই হচ্ছে এখানের ব্যাপার, ঠিক আছে? আমি কোনো এমএসসি স্টুডেন্টদের চাপ দেবো না, যারা এমএসসি পাস করে যায় তাদেরকে আমি আলাদা আলাদা করে কাজ দেবো। এমএসসি স্টুডেন্টদের কোনো, আমি যদি বলি ক্লাসে যে এগুলো করে আসবি, তার মানে তোদেরকে করতে হবে না, যারা এমএসসি পাস করে গেছে তারা করবে, তোদেরকে মাথা খারাপ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, শুধু যেইটুকুনি করাচ্ছি ওইটুকুনি করে যা এবং করতে যা, ওকে? এই নোটটাকে আমি আপলোড করে দেবো, ক্লাস নোটটাকে। এখানে তুই মোটামুটি সিলেবাস সব আপলোড করা আছে, হ্যাঁ? আমি এই ক্লাস নোটের লিঙ্কটা দিয়ে দেবো, সব দেখে নে। এই যে অ্যাডভান্স ব্যাচ যেটা সিএসআইআর নেট, এখানে সিএসআইআর এর ক্লাস 1 এর যে এটা স্লাইডটা, যেখানে আমি অঙ্কগুলো আছে সেগুলো, আর এটা হচ্ছে সিলেবাসটা, দুটোই মেনশন করা আছে, ঠিক আছে? আর আমি ক্লাস 1টাও আপলোড করে দিলাম, এখানে তেমন ভাবে কিছু নেই, কিন্তু ওই তোরা কতটা করতে হবে, কতটা দরকার, যা যা বললাম সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? বাকি ক্লাস নোট আমি যেরকম ক্লাস নেবো আপলোড করে দেবো, শুধু ক্লাসটুকু করতে আয়, এইটাই হচ্ছে বলা, ঠিক আছে? আমি নর্মালি এমএসসি স্টুডেন্টদের বলি না যে তারা, আমি এত বছর অবধি বলিনি, কিন্তু আমি এই ব্যাচটা ভেবেছি এই কারণে, কারণ এমএসসি স্টুডেন্টদের যেটা হয় হচ্ছে, এমএসসি পাস করে যাওয়ার পরে 2-3 বছর এমনিতেই নষ্ট হয়ে যায় নেটের প্রিপারেশনে, ঠিক আছে? ফলে আমি সেই দিক থেকে দেখলাম যে কিভাবে পড়ালে, কারণ আমি আমি সবসময়, যারা আমার কাছে পড়ছিস বা যারা আমার রেকর্ডিং দেখেছিস তারা জানিস, আমি সবসময়তেই বলি যে কেমন ভাবে পড়ালে আমি নিজেও কিছু শিখতে পারবো, নতুন কিছু শেখাতে পারবো। ফলে আমি এই জন্যই এই ব্যাচটা, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, যে আমি এমএসসি যারা পড়ছে তাদেরকে প্রেশার না দিয়ে কেমন ভাবে নেটের সিলেবাসটাকে কভার আপ করতে পারি, এটা আমার জন্য চ্যালেঞ্জ। এখানে শেখাতে হবে, নতুন কিছু করাতে হবে, সেটাও একটা চ্যালেঞ্জ থাকবে। ফলে আমারও শেখা হবে, তোদেরও আমার পাশাপাশি শেখা হবে, তুইও শিখবি আমিও শিখবো, তবে মিউচুয়াল বেনিফিট কোলাবোরেশনেই অ্যাকচুয়ালি কাজ হয়। পিএইচডি রিসার্চের এটাই ব্যাপার, তো সুপারভাইজারও কিছু শিখবে, সেও তোকে কিছু শেখাবে, তুইও কিছু শিখবি, তুইও তাকে কিছু শেখাবি। আমি আমার সুপারভাইজারকে প্রচুর কিছু শেখাই, স্যার এইটা থেকে এটা হয়, এটা থেকে ওটা হয়, ঠিক আছে? ফলে এটা চলতে থাকে। ফলে এটাই মেন পারপাস আমাদের রিসার্চে, আমাদের হায়ার ম্যাথামেটিক্সে, অ্যাডভান্স ম্যাথামেটিক্সে, মাস্টার্সে, পোস্ট মাস্টার্সে, ঠিক আছে? পিএইচডিতে, ডক্টর অফ ফিলোসফিতে এবং পোস্ট ডক্টরেটে, সব জায়গা থেকে একটাই পারপাস, ঠিক আছে? তাহলে আজকের কাজটা শেষ করা যাক। নেক্সট ক্লাসের ডেটটা আমি জানিয়ে দেবো, সপ্তাহের মাঝখানে কোনো একটা ক্লাস নেব। আর সবাই একটুখানি শেয়ার করিস, ঠিক আছে? আর অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে দিস, ঠিক আছে? ওকে, চল, এই রেকর্ডিংটা আজকের ক্লাসে এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু রেকর্ডিং এর ভরসায় কেউ থাকবে না, ওকে?